ত্রিকোণমিতি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ত্রিকোণমিতির মধ্যে কিন্তু আমাদের 6 নামের একটি চ্যাপ্টার আছে আর 7 নামের একটি চ্যাপ্টার আছে, বাট আমরা কিন্তু এখানে প্রথমে আগে 7 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো 7 চ্যাপ্টারের মধ্যে আমাদের যে অনুশীলনীগুলো আছে 7.1 7.2, তো এইভাবে আমরা ধীরে ধীরে করতে থাকবো। তো আমার প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে 7.1 থেকে 7.4 টানা এই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া। তো 7.1 এর মধ্যে আমরা আসলে কি কি জিনিস শিখতে যাচ্ছি। 7.1 এর মধ্যে আমরা কিন্তু সাধারণত ক্লাস 9-10 থেকে আমরা যে জিনিসগুলো শিখে আসতেছি সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের এখানে আগে প্রথমে শেখাবো, কারণ এই জিনিসগুলোর মাধ্যমেই আমরা কিন্তু ত্রিকোণমিতির একদম গভীরে যেতে থাকবো। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে 7.1 এর প্রথমে কোন কোন টপিকস থেকে আমরা ধীরে ধীরে গভীরের দিকে যাব সেদিকে চলে আসি। ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি? আমরা জানি ত্রি মানে 3, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। এটা নতুন করে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নাই। কিন্তু ভাইয়ারা, এই যে কোণ আছে, আমরা এই কোণটা নিয়ে একটু কথা বলি। তো আমি যদি তোমাকে বলি যে কোণ কয় ধরনের নর্মালি, তো এই বলে ভাইয়া কোণ তো বহুত ধরনের, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, আর কি কি চান আপনি, সব আছে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো জানতে যাচ্ছি না, কারণ এগুলো আসলে ক্লাস 2-3 বাচ্চারা জানে। তো এগুলো আমাদের এখন না জানলেও চলবে, জানলে মহা বিপদ। তো কোণটাকে আমরা বলবো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তো আমাদের প্রথম কোণটা হচ্ছে জ্যামিতিক কোণ, পরেরটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো লেখা আমার একটু খারাপ, এর জন্য তোমরা মাইন্ড করিও না। ত্রিকোণমিতিক কোণ। এখন আমাদের জানতে হবে যে জ্যামিতিক কোণের রেঞ্জ কতটুকু আর ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কতটুকু। তো জ্যামিতিক কোণের রেঞ্জটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা একটু দেখো তো ভাইয়ারা, যে আমার এখানে একটা রশ্মি আছে আর এখানে একটা রশ্মি আছে। তো এখানে মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন হয়েছে। তো আমি তোমাকে বললাম যে আচ্ছা বলো তো এই কোণটা কত ডিগ্রি, আমি বললাম যে 30 ডিগ্রি। একটু এদিক ওদিক হইতে পারে, এটা 30 ডিগ্রি। তাহলে আমি যদি তোমাকে বলি ভাইয়া বলো তো এই কোণটা কত ডিগ্রি, তখন তুমি খুব দ্রুত বলবা ভাই 360 থেকে 30 বিয়োগ করে দেন। তাহলে কত হবে? 360 থেকে 30 বিয়োগ করলে হবে 330 ডিগ্রি। আচ্ছা, এবার আমি বললাম যে ঠিক আছে, খুব সুন্দর বলেছো, এবার আমি একটু কাছাকাছি নিয়ে আসি, এটাকে বললাম 10 ডিগ্রি। তাহলে তুমি এই কোণটা কত বলবা? বললা ভাইয়া আপনি এটা বলেন হচ্ছে 350 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি তোমাকে বললাম যে আমি এমনি একটা কোণ দিলাম, তার উপরে এমনি একটা কোণ দিলাম। তখন তুমি বললা ভাই এটা আরো সহজ। কেন? কারণ এটার মাঝখানে তো কোনো কোণে নেই, তার মানে কি 0 ডিগ্রি। আর এর বাইরের দিকে আমি যদি চিন্তা করি তাহলে 360 ডিগ্রি। এখন আমি তোমাকে বললাম তাহলে একটা কাজ করতে পারি, এখানে তুমি একটা নেগেটিভ কোণ উৎপন্ন করতো, মানে -20 ডিগ্রি, -10 ডিগ্রি। তখন তুমি অবশ্যই মাথায় হাত দিবা যে নেগেটিভ কোণ কেমনি এখান থেকে আবার তৈরি হয়, নেগেটিভ কোণ তো আসবে না। ভেরি গুড। নেগেটিভ কোণ যদি না আসে তাহলে আমাদের এই যে জ্যামিতিক কোণ আছে, এই জ্যামিতিক কোণের রেঞ্জ কতটুকু? মনে রাখবে ভাইরা যে জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে শুরু করে 360, লেখার তো জায়গা নেই, 360 ডিগ্রি। তাহলে জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কারণ তুমি 0 ডিগ্রি থেকে ছোট এবং 360 থেকে বড় কোণ তৈরি করতে পারতেছো না। তো এই জিনিসটাকে যদি আমরা এখন ব্যবধিতে লিখি, ব্যবধি তোমাদেরকে ফাংশন লেকচারে কমপ্লিট করানো হবে। ওকে, তাহলে আমরা বলবো 0,360 ডিগ্রি। তো দেখো আমরা কিন্তু একই সাথে এটাকে অসমতা তো প্রকাশ করতে পারতেছি, আবার এটাই কি বলতো ব্যবধিতেও প্রকাশ করতে পারতেছি। তাহলে আমাদের মোটামুটি রেঞ্জটা জানা হয়ে গেল। তো আমাদের আসলে এত কিছু শেখার দরকার নেই, আমরা খালি মনে রাখবো জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কারণ এটা কিন্তু এমসিকিউতে আসছিল। অনেকে ভাবছে এটা আবার কি জিনিস, এটা আমরা পারি না, বাট এটা একদমই সহজ। এবার হচ্ছে ভাইরা ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণের জন্য যদি আমি এটাকে এভাবে চিন্তা করি যে আমার যে OX রশ্মিটা আছে, তোমরা জানো যে OX রশ্মিটা ইচ্ছা মতন ঘুরতে পারে। তো আমি যদি তোমাকে বলি ভাই এই OX রশ্মিটা তুমি উপরের দিকে ঘুরাও, তুমি ঘুরাবা, একবার ঘুরাবা 360 ডিগ্রি পাবা, দুইবার ঘুরাবা 2 × 360 ডিগ্রি পাবা, তিনবার ঘুরাবা 3 × 360 ডিগ্রি পাবা। তাহলে কতবার তুমি ঘুরাতে পারবা? তুমি দুর্বলই হয়ে যাবা ঘুরাইতে ঘুরাইতে। তার মানে তুমি যদি উপর দিক দিয়ে ঘুরাও, তুমি ইচ্ছা মতন ঘুরাতে পারবা। এবং উপর দিক দিয়ে ঘুরালে কোণ উৎপন্ন হচ্ছে কি +ইনফিনিটি। তুমি যদি উপর দিক দিয়ে ঘুরাও তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে কি পাবা? পজিটিভ কোণ পাবা। আর যদি তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরে মানে নিচ দিক দিয়ে ঘুরে তাহলে তুমি পাবা কি বলতো? -ইনফিনিটি। মানে তুমি কত বড় কোণ তৈরি করতে পারবা? তুমি -ইনফিনিটি পর্যন্ত কোণ তৈরি করতে পারবা, আর উপর দিক দিয়ে ঘুরলে তুমি +ইনফিনিটি পর্যন্ত কোণ উৎপন্ন করতে পারবা। তাহলে তোমাকে যদি আমি বলি তাহলে ভাই বলো তো ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ কতটুকু? ত্রিকোণমিতিক কোণে তুমি রেঞ্জটা আমাকে বলবা যে ভাই আপনি ত্রিকোণমিতিক কোণের রেঞ্জটা লিখেন হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি।
এটাই হচ্ছে আমার ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ। এখন তোমরা বলবা ভাইয়া কেন এখানে ইকুয়াল দেন নাই? কারণ ভাই ইনফিনিটি মানটা যেহেতু আমরা জানি না, আমরা ইনফিনিটি মানটা যে কোনো কিছু ধরে নিতেই পারি, সেহেতু আমরা এখানে ইকুয়াল দিতে পারবো না। তাহলে এই জিনিসটাকে যদি এখন আমরা ব্যবধিতে নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সেটা আমরা ফাংশনে ওখানে শিখিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে আমাদের যে ডোমেন রেঞ্জ ছিল সেখানে কিন্তু আমরা ওই ব্যবধি ইউজ করছি, তারপর তোমার অসমতা ইউজ করছি, তো সেখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস সম্পর্কে ক্লিয়ার হলাম যে আমাদের জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, আর ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তাহলে চলো আমরা আরও কিছু রেঞ্জ দেখে নিই, যে রেঞ্জগুলো হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কস টেন এবং তাদের বিপরীত, তাদের রেঞ্জগুলো কতটুকু হবে সেটা আমরা একটু শিখে ফেলি, কারণ এই রেঞ্জগুলো আমাদের বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউতে চলে আসে, আর আমরা যদি না জানি তাহলে আমাদের কাছে খুব কঠিন মনে হবে। আর এই জিনিসটা আসলে মুখস্থের না, তুমি যদি একটু চিন্তা করতে পারো ঠান্ডা মাথায়, খুব দ্রুত অ্যান্সারটা বলে দেওয়া যাবে। আমরা চলে আসি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রেঞ্জ নির্ণয়ে। তো সাইন থেটা আর কস থেটা এদের রেঞ্জটা কিন্তু আমরা ক্লাস 19 থেকে শিখে আসতেছি, যে আমাদের সাইন থেটার রেঞ্জ হচ্ছে -1 থেকে শুরু করে হচ্ছে +1। তো এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে যে সাইন থেটার সর্বোচ্চ মানটি কত, তখন তোমাকে বলতে হবে হচ্ছে 1, আর সাইন থেটার সর্বনিম্ন মানটি কত, তখন তোমাকে বলতে হবে কি বলতো -1। তাহলে সাইন থেটার রেঞ্জ যা হয় কস থেটার রেঞ্জটাও কি বলতো সেম হয়, তাহলে সাইন থেটা আর কস থেটা আমরা সেম দিলাম রেঞ্জটা। এখন বলা ভাই এটা তো খুব সহজ, কিন্তু সেক থেটা আর কোসেক থেটার রেঞ্জটা আমার মনে থাকে না, কারণ বিশাল কঠিন মনে হয়। এটা একদমই সহজ ভাইয়া। ধরে নাও আমি এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, তো আমি এখানে -1 আর এখানে +1 লিখলাম। তো তাহলে বলো তো ভাইয়ারা এই রেঞ্জটা আসলে কার? এই রেঞ্জটা হচ্ছে সাইন থেটা অথবা কি কস থেটা, এদের রেঞ্জ। কেন? কারণ -1 থেকে +1 যেটা আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে কোসেক থেটা মানে তুমি কি জানো? কোসেক থেটা মানে তুমি জানো হচ্ছে 1/sin থেটা। তার মানে তোমার সাইন থেটা আর কোসেক থেটা হচ্ছে একটা আরেকটা বিপরীত। তোমার বিপরীত যদি কেউ হয়, তার মানে তুমি যাবে এই দিকে, আরেকজন যাবে এই দিকে, মানে কি বিপরীত। তোমরা একই সাথে কখনো হবা না, বিপরীত দিকে চলে যাবা। তার মানে এদের রেঞ্জটাও ঠিক এরকম, যে সাইন থেটার রেঞ্জ হচ্ছে কি -1 থেকে 1 এই ঘরের মধ্যে। এখন কোসেক তো তার বিপরীত, কোসেক কি তার বিপরীত দিকে দৌড়ানো শুরু করবে। কারণ বিপরীত দিকে দৌড়ালে কোন দিক যাবে? এই দিকে যাবে, আরেকটা কি বলতো এই দিকে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কোসেক থেটার রেঞ্জ হচ্ছে -1 থেকে শুরু করে এই দিকে এবং +1 থেকে শুরু করে বলতে ওই দিকে। এটা হচ্ছে কোসেক থেটার রেঞ্জ। একই রকম ভাবে সেক থেটা হচ্ছে কি বলতো কস থেটার বিপরীত। তাহলে আমাদের সাইন থেটা আর কস থেটার রেঞ্জ যদি একই রকম হয়ে থাকে, তার মানে সেক থেটা আর কোসেক থেটার রেঞ্জটা কি বলতো একই রকম। তাহলে এখন আমরা এই রেঞ্জটাকে এখানে কিভাবে নিয়ে আসতে পারি? একটু সহজ, আমরা খালি একটু বুঝলে হবে যে আমাদের এই মানটা মানে থেটার মানটা ধীরে ধীরে কমতেছে নাকি বাড়তেছে। ঠান্ডা মাথায় চিন্তা করো, -1 আর এদিকে কি আছে বলতো -ইনফিনিটি। তার মানে আমাদের রেঞ্জটা এদিকে ধীরে ধীরে কমতেছে, ঠিক আছে কমতেছে। তাহলে এটার রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি কমা হচ্ছে কি বলতো -1, অর্থাৎ থেটারটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1। এখন ইনফিনিটি মানে হচ্ছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে থার্ড ব্র্যাকেট। কেন? কারণ এটা আমরা ব্যবধিতে শিখিয়ে দিয়ে এসেছিলাম, বা তাও আমি একটু বলতেছি, ঘর এই বৃত্ত যদি ভর থাকে তার মানে থার্ড ব্র্যাকেট, আর -ইনফিনিটি মানে অলরেডি তুমি কি দেবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, বাট এখানে তো আমরা আরেকটা দেখা পাচ্ছি, তাই না? এদিকেও যাইতে পারে। তার মানে শুরু হচ্ছে 1 থেকে আর শেষ হচ্ছে কোন দিকে বলতো +ইনফিনিটির দিকে। ইনফিনিটি মানে ফার্স্ট ব্র্যাকেট, আর যেহেতু এখানে বৃত্ত ভর কর তার মানে কি বলতো থার্ড ব্র্যাকেট। এখন কথা হচ্ছে যে সেক থেটার রেঞ্জ এই দিকেও হবে আবার কি এই দিকেও হবে, দুইটাই হবে। এখন দুটাকে আমি কিভাবে মিক্স করব? দুটাকে আমি ইউনিয়ন দিয়ে মিক্স করে ফেলবো। তার মানে সেক থেটার রেঞ্জ হচ্ছে আমার এটাই। এখন সেক থেটার রেঞ্জ যদি এটা হয়, তার মানে কোসেক থেটার রেঞ্জও কি বলতো এটাই হবে, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে +ইনফিনিটি। ওকে, কমপ্লিট। তার মানে আমরা এই চারটা রেঞ্জ খুব সুন্দর করে বুঝে গেলাম। এখন ভাইয়া টেন থেটার রেঞ্জটা কি বা কট থেটার রেঞ্জটা কি? এটা রেঞ্জ তোমাকে মনে রাখার দরকার নেই। মনে রাখবে যে টেন থেটা কট থেটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে এখন যে কোনো কিছু হইতে পারে মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি এই পুরা সংখ্যা রেখাটাই বোঝায়। এই পুরা সংখ্যা রেখাটাই হচ্ছে আমার কি বলতো টেন থেটা বা কট থেটা। এখন পুরা সংখ্যা রেখাটাকে কি বলা হয়? পুরা সংখ্যা রেখাটাকে বলা হয় কি বলতো বাস্তব রেখা, বা বাস্তব রেখা, বা তুমি কি বলতো বাস্তব সংখ্যা বলতে পারো। আর বাস্তব সংখ্যাকে কিভাবে প্রকাশ করে? রিয়েল নাম্বার, এবং অবশ্যই রিয়েল নাম্বার এখানে ডাবল করে দিবা। তাহলে আমরা মোটামুটি টেন থেটা বা কট থেটা বলতে আমরা রিয়েল নাম্বার বুঝে যাবো। আর রিয়েল নাম্বার বলতে কিন্তু মনে রাখবো ভাইরা যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সবগুলো নাম্বারে বোঝায়। এর মধ্যে যা আছে পৃথিবীর সংখ্যা সব এখানে চলে আসবে কিন্তু। আচ্ছা, তাহলে আশা করি আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতে যে রেঞ্জ নির্ণয়ের যে অঙ্কগুলো আছে বা রেঞ্জ নির্ণয় সংক্রান্ত, এগুলোতে তোমাদের কোনো প্রবলেম হবে না।
এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন চতুর্ভাগে কে কে পজিটিভ। তোমরা বলবা ভাইয়া এটা তো আমরা সবাই জানি যে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতে পজিটিভ, 2 নম্বর চতুর্ভাগে সাইন এবং তার বিপরীতটা পজিটিভ হয়ে থাকে এবং বাকিগুলো নেগেটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে টেন কট আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। একই রকম ভাবে কজ আর সেক হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে পজিটিভ, আর বাকিগুলো কি তোমার বলতো নেগেটিভ হয়ে থাকে 4 নম্বর চতুর্ভাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়ে থাকে যে 3টা চতুর্ভাগে শুধুমাত্র দুটো করে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, আর প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ কেন হয়? তাই চলো আমরা এটা একটু দেখে ফেলি। তো প্রথমে আমি একটা চতুর্ভাগ অঙ্কন করলাম। তো আমি তোমার কাছে শুধু এতটুকু জিনিস জানতে চাচ্ছি যে আমি যদি তোমাকে ও এক্স এই রশ্মিটার কথা বলে থাকি, তাহলে এই যে ও এক্স রশ্মিটা আছে, এই ও এক্স রশ্মিটা অ্যাকচুয়ালি পজিটিভ নাকি নেগেটিভ? এটা কিন্তু আমরা সবাই জানি যে ও এক্স যে রশ্মিটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি একটা বলতো পজিটিভ রশ্মি। তার মানে আমি বললাম যে আমার এই যে ও এক্স যে রশ্মিটা আছে এটা একটা পজিটিভ। একই রকম ভাবে ও ওয়াই এই যে রশ্মিটা আছে এটাও কি আমার একটা বলতো পজিটিভ। আমি তোমাকে বলি ও এক্স প্রাইম এটা আসলে কি, এটা নেগেটিভ, এটা আমরা সবাই জানি, তো একটা মাইনাস দিয়ে দিলাম। ওকে, আর ও ওয়াই প্রাইম এটা অ্যাকচুয়ালি একটা কি বলতো নেগেটিভ। এখন চলো আমরা চলে আসি হচ্ছে আমাদের আসল জায়গাতে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা চতুর্ভাগে আমরা একটা করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, তার নাম আমি দিলাম হচ্ছে ও এ বি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ও এ বি যে সমকোণী ত্রিভুজটা আছে এটার মধ্যে ও এ হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে তোমার লম্ব, একটা হচ্ছে কি ভূমি, এটা কোণের সাপেক্ষে হয়ে থাকে। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আমি যদি তোমার এটাকে থেটা বলে থাকি তাহলে এটা আমার লম্ব, এটা আমার কি বলতো ভূমি, তাহলে আমার এই লম্বটা অ্যাকচুয়ালি পজিটিভ নাকি নেগেটিভ? তো বলে ভাই এটা পজিটিভ নেগেটিভ বুঝবো কিভাবে? তুমি দেখো যে এ বিটা হচ্ছে তোমার ও ওয়াই এই রশ্মিটার কি বলতো সমান্তরালে আছে। তো যেহেতু এ বিটা ও ওয়াই এর সমান্তরালে আছে, তার মানে ও ওয়াইটা যদি পজিটিভ তার মানে এ বিটা হচ্ছে কি বলতো পজিটিভ। একই রকম ভাবে ও বি যে আমার আছে ভূমি, সেই ভূমিটা কিন্তু ও এক্স এ একদম সমান্তরাল বা তার উপরে অবস্থান করতেছে। ও এক্সটা যদি পজিটিভ তাহলে আমার এটাও কি হবে বলতো পজিটিভ হবে। আর এই যে ও এ যে আমার রেখাটা আছে মানে অতিভুজটা আছে, মনে রাখবে এই অতিভুজটা কিন্তু অলওয়েজ কি হয়ে থাকে বলতো পজিটিভ হয়ে থাকে। তাহলে আমি এটাকে ডিরেক্ট পজিটিভ লিখে দিলাম। এমন আমাদের প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজ কিন্তু সবসময় যেন পজিটিভ হয়ে থাকে। ওকে, তাহলে এখন তুমি দেখো যে আমার যেখানে 3টা রেখা আছে এই 3টা রেখা কিন্তু কি হবে বলতো পজিটিভ হয়ে থাকে। তো আমি এখন চাচ্ছি যে এই প্রথম চতুর্ভাগে সাইন থেটাকে বের করতে। প্রথম চতুর্ভাগে হচ্ছে সাইন থেটা, তাহলে সাইন থেটা প্রথম চতুর্ভাগের জন্য পজিটিভ নাকি নেগেটিভ? আমরা জানি পজিটিভ, কিন্তু কেন দেখো তো, সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে কি বলতো অতিভুজ, তার মানে প্লাস আর নিচে হচ্ছে একটা প্লাস, তার মানে অ্যাকচুয়ালি কি হবে বলতো প্লাসে প্লাসে প্লাস হয়ে থাকে। তাই আমরা একই রকম ভাবে এখানে যদি টেন থেটাকে নিয়ে চিন্তা করি তাহলে টেন থেটা হচ্ছে কি লম্ব হচ্ছে পজিটিভ, ভূমি হচ্ছে পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস। একই রকম ভাবে তুমি যদি এখানে সেককে নিয়ে চিন্তা করতে তাহলে তুমি পাইতা কি বলতো যে সেক বা কজ নিয়ে তুমি চিন্তা করো, সেক মানে তুমি এখানে কি জানো বলতো অতিভুজ বাই ভূমি, তার মানে প্লাসে প্লাসে প্লাস। তো তুমি একটু চিন্তা করে দেখো যে আমার সাইন তারপরে টেন তারপরে সেক এরা সবাই পজিটিভ, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সেটাও পজিটিভ হবে, টেনের বিপরীত কট তাহলে সেটাও পজিটিভ হবে, সেকের বিপরীত যদি তোমার কজ হয়ে থাকে তাহলে সেটাও কি বলতো পজিটিভ হচ্ছে। তার মানে বলা যায় যে এখানে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো পজিটিভ। একই রকম ভাবে আমি তোমাকে এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, আরেকটা চতুর্ভাগ, সেটা হচ্ছে 2 নম্বর চতুর্ভাগ। তো 2 নম্বর চতুর্ভাগও আমি সেম ভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমার এই যে তোমার এটাকে যদি আমি লম্ব বলি, এই লম্বটা হচ্ছে এটা সমান্তরাল, তার মানে এটা হচ্ছে পজিটিভ, অতিভুজ আজীবন পজিটিভ, বাট এটা হচ্ছে কি বলতো নেগেটিভ, যেহেতু তোমার ও এক্স প্রাইম বরাবর আছে। তাহলে আমি এখন 2 নম্বর চতুর্ভাগ, অনলি 2 নম্বর চতুর্ভাগের জন্য আমি যদি বলি যে ভাইয়া বলো তো এখানে সাইন থেটা কি হবে, তুই বলো ভাইয়া সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল হচ্ছে পজিটিভ। তাহলে সাইন থেটা বিপরীত হচ্ছে কি বলতো কোসেক থেটা, তাহলে সাইন থেটা পজিটিভ হলে এটাকে উল্টিয়ে দিলে হবে কি দেখো তো, উল্টে দিলে হবে প্লাস আর প্লাস উল্টে গেল, তার মানে ওইটা থাকলো। এখানে এখন আমি 2 নম্বর চতুর্ভাগে টেন থেটাকে নিয়ে চিন্তা করবো, তাই 2 নম্বর চতুর্ভাগে টেন থেটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে নেগেটিভ। টেন থেটাকে উল্টে দিলে কট থেটা, কট থেটা কি হচ্ছে নেগেটিভ হচ্ছে। তাহলে এখানে যদি বলি কস থেটা, তুমি হ্যাঁ কস থেটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে মাইনাস বাই প্লাস, তার মানে হচ্ছে কি মাইনাস। তার মানে কস থেটা যদি তোমার নেগেটিভ হয় তার মানে সেক থেটা কি বলতো নেগেটিভ। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো যে আমার অনলি এই দুটো হচ্ছে পজিটিভ, আর বাকি যে 2টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলোকে উল্টা দিলেও কিন্তু নেগেটিভে চলে আসতেছে। এই জন্য বলা হয় যে 2 নম্বর চতুর্ভাগে শুধুমাত্র সাইন থেটা এবং কোসেক থেটা পজিটিভ, আর বাকি 4টা ত্রিকোণমিতিক অনুপাত কি হবে বলতো নেগেটিভ হয়ে থাকে।
এখন তোমার বাসার কাজ হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার চতুর্ভাগটা, 4 নাম্বার চতুর্ভাগের ক্ষেত্রে যে বাকি যে দুটা করে আছে অনুপাত সেগুলো কেন পজিটিভ হয়ে থাকে সেটা সত্যটা তুমি নিজ চাইতে যাচাই করে নিবে। বাট আমরা কিন্তু জানি যে আমাদের 3 নাম্বার চতুর্ভাগে টেন এবং কট এটা পজিটিভ হয়ে থাকে আর বাকিগুলো কি বলতো নেগেটিভ হয়ে থাকে। আর আমাদের 4 নাম্বার চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ হয়ে থাকে আর বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি বলতো নেগেটিভ হয়ে থাকে। তাহলে আমরা আশা করি এত কিছু বুঝতে পেরেছি যে আমাদের যে এই যে চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেন পজিটিভ হয়ে থাকে আর কেনই বা নেগেটিভ হয়ে থাকে। তাহলে চলো বন্ধুরা আমরা এখন এটার সাপেক্ষে বেশ কিছু ম্যাথ করে ফেলি, যে ম্যাথগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে আসা ম্যাথ এবং এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এসেছিল। আর আমি কিন্তু এখানে তোমাদেরকে অনেকগুলো ভার্সিটি ম্যাথও দেখাবো এবং বোর্ডে আসা ম্যাথও দেখাবো। এবার আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে হলো মান নির্ণয় করা। এই মান নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো আমরা কিন্তু ক্লাস 9-10 থেকেই সমাধান করে আসছি, কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন থেকেই যায়, যে প্রশ্নগুলো মোটামুটি অ্যান্সার তোমরা আজকে খুঁজে পাবে। আশা করি এরপর থেকে তোমাদের এখান থেকে আর কোনো ধরনের কারো কোনো প্রশ্নই থাকবে না। তাই চলো আমরা চলে আসি যে এখান থেকে কিভাবে সমাধান করব। অঙ্কটা খুবই সহজ, দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 5/13 হলে টেন থিটা কত, এটা তো সবাই নাচতে নাচতে করে ফেলবা। কিভাবে নাচবা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা, করার পরে বলবা ভাইয়া সাইন থিটা মানে হচ্ছে আপনার লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমাদের ভূমিখানা হচ্ছে কত 12। এটা কিন্তু মনে রাখবে যে 5, 12 আর 13 নিয়ে হলো একটা সমকোণী ত্রিভুজ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 3, 4, 5 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ, 5, 12, 13 নিয়ে একটা সমকোণী ত্রিভুজ, এগুলো মনে না রাখলে আসলে কি মনে রাখবা জীবনে। আচ্ছা, তাহলে এখন আমাদের এখান থেকে বের করতে বলছে যে টেন থিটা। তাই টেন থিটা এখন সবাই বলে যে ভাই অ্যান্সার হচ্ছে 5/12 এবং এটা অপশনও থাকে এবং এটাকে তোমরা কারেক্ট অ্যান্সার বলে চলে আসো যে অ্যান্সার হচ্ছে 5/12। কিন্তু যখন তোমরা আবার পরীক্ষা হল থেকে বের হয়ে একটু বলো যে কার কোনটা অ্যান্সার খোঁজাখুঁজি করো, তখন দেখবা যে অনেকে আবার অ্যান্সার এটা দাগায় নেই। সে আবার কি দাগাইছে, সে আবার নেতামি করে দাগাইছে হচ্ছে +-5/12। তখন তুমি তার সাথে একটু তর্কে চলে যাইতেই পারো যে কেন প্লাস মাইনাস আসছে এখানে, কারণ আমাদের এখানে প্লাস মাইনাসের কোনো অপশনই নাই। এই জিনিসটা একটু ক্লিয়ার করবো তোমাদেরকে। কথা হচ্ছে যে আমাদেরকে তারা যে ত্রিকোণমিতিক অনুপাতটা দিছে সেটা হচ্ছে কত 5/13, অর্থাৎ আমাকে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দিছে সেটা হচ্ছে পজিটিভ। দেখো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে পজিটিভ, তার মানে এই সাইন থিটা পজিটিভ হচ্ছে কোন কোন চতুর্ভাগে হয়ে থাকে। সাইন থিটা পজিটিভ হয়ে থাকে তোমার প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে আমরা কিন্তু এখন শিওর না যে আমার যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি প্রথম ও চতুর্ভাগে দেওয়া আছে নাকি দ্বিতীয় চতুর্ভাগে আছে, এটা আমাকে বলে দেওয়া নাই। তার মানে এইটা যে কোনো চতুর্ভাগে থাকতে পারে, তাই না? কিন্তু ভাইয়া তুমি যেটা করছো যে টেন থিটা ইকুয়াল টু 5/12, তুমি শুধুমাত্র এটা প্রথম চতুর্ভাগের জন্য বের করে রাখছো। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য অ্যাকচুয়ালি প্লাস, ঠিক আছে, টেন থিটা প্রথম চতুর্ভাগে আসলে প্লাস। কিন্তু আমার এই সাইন থিটার অনুপাতটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে, তাই তোমাকে অবশ্যই টেন থিটার অনুপাতটা দ্বিতীয় চতুর্ভাগেও চিন্তা করতে হবে। তাই দ্বিতীয় চতুর্ভাগে তুমি যদি টেন থিটার অনুপাতটা চিন্তা করো তাহলে একটা মাইনাস চলে আসে। এই জন্য তোমার যে মাথা মোটা বন্ধু আছে সে কি করছে প্লাস মাইনাস দিয়ে আসছে, আর তুমি নর্মালি চিন্তা করছো জাস্ট 5/12 পেয়েছো। তার মানে মনে রাখবা যে আমার এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা প্রথম চতুর্ভাগে থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে। এই দুটো চতুর্ভাগের সাপেক্ষে তোমাকে টেন থিটাকে চিন্তা করতে হবে। তুমি এখন বলো ভাইয়া অনেক সময় তো দেখি যে একটাই অ্যান্সার আছে, প্লাস মাইনাস খুঁজে পাই না। ওখানে একটু কথা আছে। কি কথা আছে? কথাটা হচ্ছে যে থিটা সাইন থিটা ইকুয়াল টু 5/12 এবং থিটা সূক্ষ্মকোণ। থিটাটা কি কোণ বলো তো? সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ না। থিটা সূক্ষ্মকোণ হলে টেন থিটা ইকুয়াল টু হোয়াট? তো যখন তোমাকে তারা বলে দিচ্ছে যে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ মানে সেটা হলো প্রথম চতুর্ভাগে থাকবে। আর যখন সে প্রথম চতুর্ভাগে থাকবে তখন এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা অনুপাতটা আসার কোনো প্রশ্নই আসে না। তার মানে এখানে অনলি একটা চতুর্ভাগ, তাহলে এখানে কিন্তু আবার প্লাস মাইনাসটা হবে না, এখানে অনলি হবে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে 5/12। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কখন তোমার প্লাস মাইনাসটা হবে আবার কখন তোমার প্লাস মাইনাসটা হবে না। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী এক্সাম্পলে। এবার আমরা আমাদের আরেকটা এক্সাম্পলে চলে আসি, যে এক্সাম্পলে দেখা যাচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু -5/13 এবং একটা রেঞ্জ দেওয়া আছে এবং তোমাকে বের করতে বলা হয়েছে কি কস থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অনেকে আবার মাইনাস দেখে ভয় পায় যে ভাই মাইনাসটা কার সামনে দিব, 5-এর সামনে নাকি 13-এর সামনে। তো অ্যাকচুয়ালি যে মাইনাসটা আসলে 5-এর সামনেও না 13-এর সামনেও না, মাইনাসটা বোঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি তোমার প্রথম বা দ্বিতীয় চতুর্ভাগে এটা অবস্থান করতেছে না, এটা অন্য কোনো একটা চতুর্ভাগে অবস্থান করতেছে। কারণ সাইন থিটা শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হয়ে থাকে এবং তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সেটা কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে। তো দেখো যে তোমাকে এখানে যে রেঞ্জটার কথা বলা হয়েছে সেই রেঞ্জটা কোন চতুর্ভাগের কথা বলা হচ্ছে বলো তো? পাই মানে 180 ডিগ্রি আর 3π/2 মানে 270 ডিগ্রি। তার মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি যে
সমকোণী ত্রিভুজটা অঙ্কন করবা সেটা অবশ্যই 3 নাম্বার চতুর্ভাগে হইতে হবে। তার মানে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা যেটা কিনা কয় নাম্বার চতুর্ভাগে থাকবে বলো তো? 3 নাম্বার চতুর্ভাগে থাকবে। আর তুমি আমাকে বলো 3 নাম্বার চতুর্ভাগে যদি থাকে তাহলে অবশ্যই সাইন থিটাটা কি হবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস। এই যে মাইনাস এখানে দেওয়াই আছে। ওকে, তার মানে আমার হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। খালি বলে না ভাইয়া মাইনাসটা এটা সামনে দেন, মাইনাস জীবন দিতে যাবে না। এই মাইনাস মানে বোঝাচ্ছে এটা একটা নেগেটিভ মানে 3 নাম্বার চতুর্ভাগে অবস্থান করতেছে, এই জন্য সেটা কি বলতো নেগেটিভ চিহ্ন চলে আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 3 নাম্বার চতুর্ভাগে ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এখানে এই অতিভুজ মানে অতিভুজ আর ভূমি লম্ব দেওয়া আছে, আমরা এখন কি বের করব? ভূমি বের করব। তো ভূমি হচ্ছে 12। এখন আমাদেরকে এই 3 নাম্বার চতুর্ভাগ থেকে কি বের করতে বলা হয়েছে? cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো অনুপাতটা লিখেছি, কিন্তু এই 3 নাম্বার চতুর্ভাগে cos থিটা প্লাস নাকি মাইনাস? 3 নাম্বার চতুর্ভাগে cos থিটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, এই হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি তোমাকে cos থিটা জায়গায় tan থিটা বলতো তখন তুমি কি করতা? তখন তুমি করতে হচ্ছে যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 5/12, এবং সেই মানটা প্লাস নাকি মাইনাস? ভাইরা মনে রাখবা যে 3 নাম্বার চতুর্ভাগে tan থিটা হচ্ছে কি বলতো? পজিটিভ। কারণ আমরা কিন্তু জানি যে আমরা যেটাকে কীভাবে মনে রাখবো, আমরা যেটাকে মনে রাখবো যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল মানে হচ্ছে এখানে সবাই পজিটিভ, সি মানে হচ্ছে সাইন এবং সাইনের বিপরীত যে আছে কোসেক, আর টেক মানে হচ্ছে তোমার টেন বা টেনের বিপরীত কি কট, আর কেমিস্ট্রি মানে কি বলতো কজ বা কজের বিপরীত কি হয়? সেক হয়। আচ্ছা, তো যাই হোক আমরা মোটামুটি এখন বুঝতে পারছি জিনিসটা যে আমাদের এখানে নেগেটিভ চিহ্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে সেটা আসলে 3 নাম্বার চতুর্ভাগে আছে। আর আমাদের এখানে রেঞ্জটা দেওয়া আছে থেকে 3 নাম্বার চতুর্ভাগ বলা হয়েছে, আর তোমাকে বের করতে বলা হয়েছে cos থিটা বা tan থিটা। তখন তুমি অবশ্যই এই চতুর্ভাগের সাপেক্ষে জিনিসটাকে চিন্তা করবা, তখন তুমি পেয়ে যাবা যে হয় প্লাস হবে নাহলে কি বলতো মাইনাস হবে। এরকম টাইপের আরও কিছু অঙ্ক আছে, চলো সেগুলো একটু দেখে আসি। আমরা আমাদের জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটি এমসিকিউ আসা অঙ্ক নিয়ে চলে এসেছি। তো প্রথম অঙ্কে তোমাকে একটা রেঞ্জ দেওয়া আছে, এবং এই রেঞ্জটা দেখে বুঝতে পারছো যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানে কি π/2, এটা আসলে প্রথম চতুর্ভাগকে বোঝানো হচ্ছে। এবার তোমাকে বলে সাইন থিটা ইকুয়াল হাফ হলে cos 2 থিটা কত? তো অঙ্কটা বিশাল বড় মনে হচ্ছে, কারণ এখানে অনেক শর্ত দেওয়া আছে, কিন্তু আসলে কিছুই না অঙ্কটা। ভাইরা cos 2 থিটা সূত্রটা অনেকের কাছে কঠিন মনে হইতেই পারে, কারণ cos 2 থিটা অনেকগুলো রূপ আছে, কারণ cos 2 থিটা দিয়ে 4টা সূত্র আছে, সেই 4টা সূত্র একটু নিজ দায়িত্বে মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা এখানে cos 2 থিটা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা। এটা হচ্ছে আমার cos 2 থিটার সূত্র। 4টা সূত্রের মধ্যে আমি এটা এখানে লিখলাম। কেন এটা এখানে লিখছি? কারণ আমাকে ডাটা দেওয়া আছে কি বলতো, সাইন থিটা ডাটা দেওয়া আছে। ওকে, তো আমার এখানে আসলে এখানে রেঞ্জটা তেমন কোনো কাজে লাগতেছে না, তো আমি এখানে ডিরেক্ট যে কাজটা করবো সেটা হচ্ছে 1 - 2 সাইন থিটা মানে আমাকে দেওয়া আছে, তার মানে হাফ স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি 1 - 2 × 1/4 কাটাকাটি করলে 1 - 1/2, তো অ্যান্সার হচ্ছে হাফ। তো শেষ, এটা এখানে আমার কোনো কাজে লাগে নাই। কিন্তু পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমাকে একটু বুঝতে হবে। পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেটা তোমাকে কি বলতো tan 2 থিটা বের করতে বলা হয়েছে। এখন tan 2 থিটা যে সূত্র আছে সেই সূত্র তোমাকে জানতে হবে যে tan 2 থিটা সূত্রটা আসলে কত। tan 2 থিটার সূত্রটা হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই হচ্ছে 1 - tan স্কয়ার থিটা। তার মানে তোমার অজানা হচ্ছে tan থিটার মানটা। তো তুমি যদি কোনোভাবে এখান থেকে tan থিটার মানটা বের করে ফেলতে পারো তাহলে তোমার অঙ্ক শেষ, তাই না? তো দেখি আমরা পারি কিনা। তা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আর্ট করলাম। এখন আমার এখানে দেওয়া আছে হচ্ছে ভূমি, আর এখানে কত দেওয়া আছে? অতিভুজ। তাহলে অবশ্যই আমার লম্বটা হচ্ছে কত? 5। আচ্ছা, এখন এখান থেকে তুমি যদি tan থিটা বের করতে চাও তাহলে tan থিটা তুমি বলবা হচ্ছে 5/12, কিন্তু ভুল করে ফেললাম। tan থিটার মানটা এখানে কেন প্লাস মাইনাস হয়েছে তা কিন্তু তোমরা জানো যে cos থিটা প্রথম চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে কি হয়ে থাকে? পজিটিভ হয়ে থাকে। তার মানে প্রথম চতুর্ভাগের সাপেক্ষে tan থিটা কিন্তু পজিটিভে আসবে, কিন্তু 4 নাম্বার চতুর্ভাগে tan থিটা কি আসবে? হয়তো মাইনাস আসবে। তার মানে tan থিটা ইকুয়াল হচ্ছে +-5/12। এখন এই +-5/12 তুমি যদি এই জায়গাতে বসিয়ে দাও তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে সেটা তোমরা আমার থেকে ভালো মতন বের করতে পারবা। তো আমি এখানে লিখে রেখেছি, যেহেতু আমার কাছে অ্যান্সারটা আগে থেকে আসেই, আমি এখানে লিখে রেখেছি অ্যান্সার হচ্ছে +-120/119। মান নির্ণয় থেকে আমরা এখন আরো বেশ কিছু ম্যাথ করব। এই ম্যাথগুলো হচ্ছে এক্সট্রা ম্যাথ বা এক্সট্রা ম্যাথ নাম দিয়েছি, কিন্তু এই ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে এসেছিল এবং এগুলো কিন্তু আমাদের ভার্সিটিতে এসেছিল। তো চলো বন্ধুরা আমরা একটু দেখে ফেলি। তো আমি এটার মধ্যে 1 নাম্বারটা করে দেবো, আর 2 নাম্বারে তোমাদের নিজ দায়িত্বে করতে হবে। তাই চলো, তো 1 নাম্বারে কি বলা হয়েছে? 1 নাম্বারে বলা হয়েছে যে sin θ = 5/13, এবং তোমাকে একটা সুন্দর করে রেঞ্জ দিয়ে দেওয়া আছে, দিয়ে বলছে
যে হলে এইটার মান তোমাকে বের করতে হবে। তো এটা একদমই একটা সহজ অঙ্ক। তাহলে চলো আমরা একটা কাজ করে ফেলি। এই যে sin থিটা ইকুয়াল 5/13, এখান থেকে আমরা একটাকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। তাহলে আমি যদি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমার হচ্ছে 5 13, তাহলে এটা অবশ্যই কত 12 হবে, কারণ আমরা জানি যে 5 12 13 এটা মিলে একটা কি তৈরি হয় বলতো, সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে থাকে। ওকে, আচ্ছা আরেকটা আমাদের কথা বলা যায়, সেটা রেঞ্জ বলা যায়, সেটা হচ্ছে কি যে থিটা হলো π/2 থেকে পাই। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই সমকোণী ত্রিভুজটা কোন চতুর্ভাগের মধ্যে আছে। এই সমকোণী চতুর্ভুজটা কিন্তু আমার 2 নম্বর চতুর্ভাগের মধ্যে আছে। ওকে, তাহলে এতটুকু আমি রেখে দিলাম। এখন তারা আমাকে ওইটার মান বের করতে বলছে, তাই চলো আমরা ওই অঙ্কটাতে একটু চলে যাই। তো ওখানে আমাকে বলা আছে tan থিটা প্লাস হচ্ছে sec মাইনাস থিটা, আর আমরা কিন্তু সবাই জানি যে sec মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। তাহলে আমি এখানে লিখে ফেললাম হচ্ছে sec থিটা ডিভাইডেড বাই, তোমার এখানে দেওয়া আছে cot থিটা, তুমি cot থিটা লিখে ফেলো। এবার দেখো কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা মানে কিন্তু মাইনাস কোসেক থিটা, তাহলে হচ্ছে মাইনাস কোসেক থিটা। ওকে, এবার তুমি ভাই আমাকে বলো যে এইটার মানগুলো আমরা বের করতে পারবো কিনা, একটু ট্রাই করি। tan থিটা মানে হচ্ছে ভাই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, 5/12, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে ভাই? আপনি যে tan থিটা মানটা 5/12 লিখলেন, কিন্তু tan থিটা মানটা তো এই 2 নাম্বার চতুর্ভাগ তো নেগেটিভ। হ্যাঁ ভাইয়া, এই যে রেঞ্জটা দেওয়া আছে এটা মানে এটাই বোঝায় যে tan থিটার মানটা হলো 5/12, ঠিক আছে, কিন্তু tan থিটার 2 নাম্বার চতুর্ভাগে হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ বসিয়ে দাও। ওকে, এবার তুমি প্লাস দিয়ে দাও sec থিটা। sec থিটা মানে হচ্ছে ভাইয়া অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে আমি অতিভুজ বাই ভূমি লিখে দিলাম। কিন্তু ভাইয়া sec থিটার মানটা তো 2 নম্বর চতুর্ভাগে নেগেটিভ হয়ে থাকে, তাহলে তো প্লাস দেওয়া যাবে না। কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, ডিভাইডেড বাই cot থিটা। cot থিটা কি আর কষ্ট করে বের করার দরকার আছে? না ভাইয়া, কেন? কারণ 12/5 কে আমি উল্টাই দিব, 12/5 কে উল্টাই দিব এবং তার সামনে একটা মাইনাস দিব, কারণ cot থিটা এখানে কি হয়, নেগেটিভ হয়। ওকে, cosec থিটা। cosec থিটা মানে কি হয়? cosec থিটা মানে ভাই অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই হচ্ছে লম্ব, তার সামনে আছে মাইনাস চিহ্ন। কিন্তু ভাইয়া এই cosec থিটা এই চতুর্ভাগে কি হয় ভাই, পজিটিভ হয়, তাহলে ওই পজিটিভ আর এই নেগেটিভ মানে কি হয়, নেগেটিভ হয়। তোমরা তো বলবা যে ভাই এখানে কেন প্লাস দিলে না, কারণ এটা তো পজিটিভ। ঠিক আছে ভাই, প্লাস, কিন্তু তার আগে থেকে কি চিহ্ন, আগে থেকে মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস দিতে হবে এখানে। ওকে, এখন আমরা এটাকে এখন ক্যালকুলেশন করবো। চলো একটু ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত দেখো, 12, আর এখানে হচ্ছে -5 -13, তাহলে -5 -13 মানে যদি আমরা একবারে যোগ করতে পারি তাহলে হচ্ছে -18 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 5 -12 -13, তার মানে কত, -25। ওকে, এবার হচ্ছে তোমার -18, মাইনাস বাদ দিয়ে দাও, 18/12 ইন্টু হচ্ছে 5/25। এখন বলো আমরা কাটাকাটি করতে পারি কিনা? আরে বাবা ভাই, আমরা তো কাটাকাটি করতে পারি। 5 5 25, 6 2 12, 3 6 18, তার মানে ভাইয়া হচ্ছে 3/10। হ্যাঁ ভাইয়া, আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে 3/10। তাহলে যেভাবে আমি তোমাকে অঙ্কটা বুঝিয়ে ফেললাম, তুমি কিন্তু একই রকম ভাবে এই 2 নাম্বার ম্যাথটা করে ফেলতে পারো। তোমাকে কিন্তু এরকম টাইপের ম্যাথ কিন্তু তোমাকে করানো হয়েছে, বা তোমাকে যদি আমি বলি tan থিটা ইকুয়াল 5/12 এবং sin থিটা ঋণাত্মক, তা আমার বলে দিচ্ছি আমি তোমাকে যে sin থিটা কি হবে, তো ঋণাত্মক হবে। এটা হলে প্রমাণ করে যে তোমাকে এই জিনিসটা ইকুয়াল 51/26। তো আমি চাচ্ছি যে তোমরা 2 নাম্বার ম্যাথটা অবশ্যই বাসায় নিজ দায়িত্বে করে ফেলবে, কারণ তোমাকে ম্যাথ নিজ দায়িত্বে করতে হবে। এটার প্রথম কারণ হচ্ছে তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে তুমি তত ক্যালকুলেশনগুলো দ্রুততার সাথে করতে পারবে। আর তুমি যদি বলো না ভাই আমি আপনার লেকচার ভিডিও দেখবো, আমি তো বুঝতেছি, আমার করার কি দরকার, কিন্তু তুমি যদি হাতে কলমে পরবর্তীতে পরীক্ষা হলে শুধুমাত্র ওই দিনে প্রথম অঙ্কটা করতে যাও, অবশ্যই ভুল করে আসবে। এই জন্য তুমি আগে থেকে অবশ্যই খাতার মধ্যে প্র্যাকটিস করবে, কারণ যত প্র্যাকটিস করবে এই ম্যাথগুলোর প্রতি তোমার দক্ষতা তত বেশি বেড়ে যাবে। আমাদের এখনকার টাইপটা হচ্ছিল ধারা সংক্রান্ত। এই যে ধারা সংক্রান্ত ম্যাথগুলো আছে, এই ধারা সংক্রান্ত ম্যাথগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে খুব কম এসেছে বললে চলে, বাট এগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ আকারে চলে এসেছে। এই যে ধারা সংক্রান্ত যে শর্টকাটটা আছে, সেই শর্টকাটটা কিন্তু আমি মেন নিয়ম করাবো, তোমাকে বলে দেবো। ওকে, তাহলে চলো আমাদের যে প্রথম দুটো ম্যাথ আছে সেটা হলো আমাদের সমান্তর ধারা সংক্রান্ত। কেন সমান্তর ধারা? কারণটা হচ্ছে এদের প্রত্যেকের ডিফারেন্স হচ্ছে সেম করে আগাবে, আর প্রত্যেকের ডিফারেন্স যদি সেম থাকে তাহলে কিন্তু আমরা তাকে সমান্তর ধারা বলি। তুমি দেখো এদের ডিফারেন্স কিন্তু 10 করে আছে, পরেরটা ডিফারেন্স কিন্তু 10 করেই আছে। ওকে, আর এই ম্যাথগুলো কিন্তু সাধারণত সাইন আর কজ নিয়ে হয়ে থাকে। আমি সাধারণত এগুলো অন্য কোনো ম্যাথ নিয়ে দেখিনি যে সেক দিয়ে দিছে বা কট দিয়ে দিছে, এগুলো সাধারণত সাইন আর কজ দিয়ে থেকে যায়। ওকে, তাই চলো এখন আমরা এই ম্যাথগুলো করার একটু চেষ্টা করি। তো প্রথম কথা হচ্ছে যে 1 নাম্বার যে ম্যাথটা আছে, এই 1 নাম্বার ম্যাথে তারা মাঝখানে ডট দিছে। তো আমার কাজ হচ্ছে যে আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে সবগুলো লিখে ফেলা, যে এখানে আমার কে আছে, কারা আছে, তাদের সবাইকে লিখে ফেলা। বাট যদি তোমাকে এখানে পদ সংখ্যা অনেক বেশি দিয়ে দেয় তখন কিন্তু জিনিসটা একটু কঠিন হয়ে যায়। মানে সাধারণত যেহেতু এটা বোর্ডের মধ্যে আসে না, তাই এই জন্য আমরা চেষ্টা করব যে এই অঙ্কটাকে নর্মালি বোঝার জন্য, যে আমাদেরকে ধরে নাও যে এরকম কম সংখ্যক পদে তারা আমাকে দিবে sin² 70 ডিগ্রি প্লাস হলো sin² 80 ডিগ্রি।
ওকে, তাহলে এখন তোমার এখানে টোটাল কতগুলো আসলে পদ দেওয়া আছে? আমার এখানে 1 2 3 4 5 6 7 8, আমার এখানে 8টা পদ দেওয়া আছে। মনে রাখবে যে তোমাকে যখন এরকম তারা জোড় সংখ্যক পদ দিয়ে দেবে তখন তুমি তাদেরকে জোড়ায় জোড়ায় নিবে। এখন কোথায় ভাই জোড়ায় জোড়ায় কিভাবে নিব? সাধারণত এভাবে বলা হয় যে প্রথম পদের সাথে তুমি শেষ পদটাকে নিলে জিনিসটা জোড়ায় জোড়ায় হয়ে যায়। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে দেখেন 8টা দেখে আপনি এখানে 4টা জোড়া বানাতে পারবেন, প্রথমের সাথে লাস্টেরটা, দ্বিতীয় সাথে 7 নাম্বারটা, তৃতীয় সাথে 6 নাম্বারটা আপনি জোড়া জোড়া মিলালেন। কিন্তু যদি ভাইয়া 7টা পদ থাকতো বা 9টা পদ থাকতো তখন আমি কি করতাম? তখন আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে মিডিল যে ম্যানটা আছে সেই মিডিল ম্যানটাকে আমি বাদ দিতাম, অথবা আমি এমন একটা পদকে বাদ দিতাম যে পদটা বাদ দিলে আমার আসলে অঙ্কের তেমন কোনো ক্ষতি হবে না। তো আমরা অঙ্ক যদি পুরোপুরি করে বুঝে ফেলতে পারি তাহলে আমরা শেষে বুঝতে পারবো যে আসলে কোন পদটাকে বাদ দিলে, মানে বিজোড় পদের কথা বলতেছি, যে বিজোড় পদের ক্ষেত্রে কোনটাকে বাদ দিলে আমার অঙ্কের কোনো সমস্যা হবে না। তো এটার ক্ষেত্রে আমার সাধারণত জোড় দেওয়া আছে, তো মানে জোড় সংখ্যা পদ সংখ্যা দেওয়া আছে, তো এই জন্য আমি চেষ্টা করবো হচ্ছে প্রথমটার সাথে শেষটাকে নিয়ে জোড়া জোড়া তৈরি করা। তাহলে জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে ঠিক এরকম যে sin স্কয়ার 10 এর সাথে আমি sin স্কয়ার 80 রাখবো, বাট অঙ্কটা আমরা পরবর্তী দেখলেই বুঝতে পারবো যে কেন আমরা 10 এর সাথে 80 কে রাখলাম, এটা একটু পরে আমরা বুঝতে পারবো। বাট আপাতত আমাদের কাছে জিনিসটা মুখস্থের মতোই মনে হচ্ছে, তো আমরা মুখস্থের মতোই জিনিসটাকে বুঝে যাই, কারণ আমরা একটু পরে লাইনটা দেখে বুঝে যাব। sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি, আমাদের এখানে আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমাদের sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস হচ্ছে sin স্কয়ার 50 ডিগ্রি। তার মানে তুমি দেখো যে আমি কিন্তু এখানে জোড়ায় জোড়া তাদেরকে তৈরি করে ফেললাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া জোড়ায় জোড়ায় তৈরি করলে খুব ভালো কথা, এখন আমরা অঙ্কটা করবো কিভাবে? তা আমরা কিন্তু এর আগে কিন্তু শিখে আসছিলাম যে তোমার n এর মানটা যদি বিজোড় হয় তাহলে sin cos হয়ে যায়, আবার n এর মানটা জোড় থাকলে sin sin এ থেকে যায়, এটা আমরা শিখে আসছি। তো আশা করি এখানে কারো কোনো প্রবলেম হবে না। আমরা সবাই জানি যে sin 30 ডিগ্রির মান যা হয় cos 60 ডিগ্রির মান তাই হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। ওকে ভাইয়া, এটা আমরা জানি কারণ দুটা মান সেম হয়। তার মানে জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক এরকম যে sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে sin 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। ভাইয়া ঠিক আছে, তুমি বলো ভাইয়া এটা কি করলেন আপনি? কারণ sin 30 ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা আবার কি হলো? এটা হচ্ছে ভাইয়া দেখো যে তোমার এখানে তোমার এটা হবে না, এখানে তোমার 30 এখানে তোমার 60 দিতে হবে, কারণ 90 থেকে 60 গেলে কত 30 থাকতেছে। তাহলে হ্যাঁ ভাই ঠিক আছে, 30 ডিগ্রি বলছে, এখানে আপনি বলছেন 90 থেকে 60 গেলে তো 30 হয়। কিন্তু ভাই কথা হচ্ছে এটা যে এই 90-র আগে কত আছে ভাই? একটা 1 আছে, তার মানে সাইন কি হয়ে যাবে? cos হয়ে যাবে, আর এই 60 হয়ে যাবে। আর এটা প্রথম চতুর্ভাগে, কেন প্রথম চতুর্ভাগে? খুব দ্রুত নিজের দায়িত্ব বুঝে ফেলো। তার মানে সাইন 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি লেখা যা কথা, cos 60 লেখা কিন্তু একই কথা। কেন? কারণটা হচ্ছে যে 1 থাকার কারণে সাইন cos হয়ে যাবে আর সূক্ষ্মকোণ ডিরেক্ট বসে যাবে। তার মানে দেখো ভাই sin 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে আমি যদি তোমাকে একই রকম ভাবে বলি তাহলে ভাই বলো তো sin 10 ডিগ্রি ইকুয়াল টু আমরা cos কত ডিগ্রি লিখতে পারি? তুমি তাহলে আমাকে বলো ভাই sin 10 ডিগ্রি বলতে আপনি লিখবেন হচ্ছে cos 80 ডিগ্রি। কেন cos 80 ডিগ্রি লিখবেন? কারণটা হচ্ছে আপনি 90 থেকে 10 কে বিয়োগ করে যা পেয়েছেন সেটাকে আপনি এখানে লিখেছেন যে cos 80 ডিগ্রি। তার মানে যদি আমার কখনো এরকম থাকে যে তোমার sin 30 ডিগ্রি, তখন কিন্তু আমি তাকে অবশ্যই cos 60 ডিগ্রি লিখতে পারবো। স্কোয়ার যদি থাকে বা স্কোয়ার থাকলে তো সমস্যা কি, স্কোয়ারটা আমি অ্যাড করে দিব। তাহলে এটা আমার এই ম্যাথের ক্ষেত্রে সুবিধাটা কি? চলো আমরা দেখে ফেলি যে এই ম্যাথের ক্ষেত্রে জিনিসটা সুবিধাটা কি। ওকে, তুমি একটু চিন্তা করে দেখো যে তোমাকে এখানে তারা বলছে sin স্কোয়ার 10 ডিগ্রি, তুমি sin স্কোয়ার 10 ডিগ্রি লিখে দিলা। এরপর তোমার এখানে আছে sin স্কোয়ার 80 ডিগ্রি। এই sin স্কোয়ার 80 ডিগ্রি তুমি আর কিভাবে লিখতে পারো? তুমি বলতে পারো ভাইয়া sin 80 ডিগ্রি, তো sin স্কোয়ারটা বাদ দাও, sin 80 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে আপনার sin 90 মাইনাস হচ্ছে 10, কারণ 90 থেকে 10 গেলে তো 80 হয়। তার মানে অ্যাকচুয়ালি sin এখানে হয়ে যাবে cos, এখানে হয়ে যাবে 10। তার মানে ভাইয়া আমি sin 80 ডিগ্রিকে আমি cos 10 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ ভাইয়া, সেটা যে sin 80 ডিগ্রিকে তুমি cos 10 ডিগ্রি লিখতে পারো। তার মানে এখানে যেহেতু আমার আগে থেকে স্কোয়ার দেওয়া ছিল, তার মানে আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দেবো। একই রকম ভাবে sin স্কোয়ার 20 ডিগ্রি, তুমি sin স্কোয়ার 70 ডিগ্রিকে তুমি cos স্কোয়ার 20 ডিগ্রি লিখতে পারবে, যে 90 ডিগ্রি মানে 70 ডিগ্রি। একই রকম ভাবে sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি তুমি এটাও লিখতে পারবে, প্লাস sin স্কোয়ার 40 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 40 ডিগ্রি তুমি জিনিসটা এইভাবে লিখতে পারবে। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? 1, অর্থাৎ প্রতিটা 1 হলে অ্যান্সার 4। কেন? কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কারণ এই থিটা মানে সব জায়গাতে সেম, তার মানে অ্যান্সার কত? সেগুলোর অ্যান্সার হচ্ছে 1 1 হয়। তাহলে এরকম 1 1 1 কতগুলো আছে ভাই? 4টা, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 7। ওকে, তার মানে আমি আশা রাখতে পারি যে তুমি জিনিসটা বুঝতে পেরেছো। আর অবশ্যই যে এই ম্যাথের ক্ষেত্রে তুমি প্রথমেরটার সাথে লাস্টেরটা নিবে,
2 নাম্বারটার সাথে তুমি 7 নাম্বার, এখানে তোমার 7টা পদে আছে, এখানে তুমি কাকে বাদ দিবে? এখানে তুমি সাধারণত মাঝখানে যে আছে তাকে তুমি বাদ দিবে, অর্থাৎ তোমার মাঝখানে মেবি cos স্কয়ার 45 ডিগ্রি আছে, তাকে তুমি সিঙ্গেলে রাখবে আর বাকিগুলোকে তুমি জোড়ায় জোড়ায় রাখবে। তাহলে তুমি দেখবা যে তুমি অঙ্কের অ্যান্সারটা পেয়ে গেছো। তবে আমি আশা রাখতে পারি যে এই যে বোর্ডে না আসা যে অঙ্কগুলো তোমাকে করলাম সেগুলো তোমার অবশ্যই অবশ্যই কাজে লাগবে রিটেনে যদি কখনো পরীক্ষাতে আসে। বাট এটার এমসিকিউটা কিভাবে করে সেই এমসিকিউটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা আমাদের ত্রিকোণমিতিকের পরবর্তী টপিকসে চলে এসেছি। আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণে সমান্তর ধারা নির্ণয়। তো আমরা সমান্তর ধারা যখনই শুনতে পারছি আমাদের এতটুকু মাথায় আইডিয়া চলে আসার কথা যে সমান্তর ধারা মানে হচ্ছে যে তাদের ডিফারেন্সগুলো সবসময় সেম হবে। এখানে সেম কথাই দেখো যে এখানে অ্যাকচুয়ালি 10 ডিগ্রি 20 ডিগ্রি 80 ডিগ্রি ঠিক এইভাবে আছে, মানে তোমার এখানে মাঝখানে আরও আছে 10 ডিগ্রি 20 ডিগ্রি, তার মানে এখানে 30 ডিগ্রি আছে, তার মানে তারা 10 10 10 10 করে আগাচ্ছে, তার মানে এটা অবশ্যই একটা কি বলতো সমান্তর ধারা। এখানে একই রকম 0 ডিগ্রি 10 ডিগ্রি, তার মানে পরেরটা হবে 20 ডিগ্রি, এখানেও চলতেছে 90 ডিগ্রি থেকে শেষ হচ্ছে। এই অঙ্ক দেখো তুমি 3 ডিগ্রি 9 ডিগ্রি, তার মানে কি ব্যবধান 6, তার মানে এখানে আবার তুমি 9 সাথে 6 যোগ করলে 15 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু একটা সমান্তর ধারা অনুযায়ী আগাচ্ছে। তাহলে এখন এই অঙ্কগুলো কিন্তু সাধারণত এই কাজটা করতে হয় যে তোমার এই কি বলবো সাইন স্কয়ার 10 ডিগ্রি সাইন স্কয়ার 20 ডিগ্রি এবার চলতে আসছে, তার মানে এখানে তো পদ আছে কয়টা? পদ আছে হচ্ছে 8টা। তো এই 8টা পদের মধ্যে 4টাকে রাখতে হয় সাইন স্কয়ার আর বাকি 4টাকে কজ স্কয়ার বানিয়ে ফেলতে হয়। আমরা রিটেনে এই কাজটাই করছিলাম যে 4টাকে সাইন স্কয়ার বানাবো, বাকি 4টাকে কজ স্কয়ার বানাবো। কেন? কারণ সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার মানে হচ্ছে কত হয় বলতো 1 হয়। কিন্তু আমরা যখন এমসিকিউতে দিবে তখন তো আসলে বানামানির সময় পাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো দেখো যে এরকম যদি কখনো কোনো অঙ্ক দেওয়া থাকে তাদের অ্যান্সারটা হলে এটাই হবে পদ সংখ্যা বাই 2। কারণ পদ সংখ্যা মানে কি যে এই ধারার মধ্যে কয়টা পদ আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখন তুমি বলো ভাই এটাতে হাতে গুনে করা যাবে, কিন্তু তাহলে একটা কাজ করতে 3 নম্বর অঙ্কটা হাতে গুনে বের করতো কয়টা পদ আছে, সম্ভব না। তার মানে এরকম অঙ্ক মাঝে মধ্যে দিতে পারে। এই জন্য আমাদের অ্যান্সার তো পদ সংখ্যা বাই 2 ঠিক আছে, কিন্তু এই পদ সংখ্যার আবার একটা সূত্র আছে, সেই সূত্র আমরা একটু দেখি। শেষ পদ মাইনাস প্রথম পদ বাই ব্যবধান প্লাস হচ্ছে কত 1। ওকে, তাহলে আমরা প্রথমটাতে দেখো যে এখান থেকে আমরা চাচ্ছি যে কি অ্যান্সারটা বের হয়। তো আমাদের অ্যান্সারটা পদ সংখ্যা বাই 2, তাহলে আমাকে আগে পদ সংখ্যাটা বের করতে হবে। তো পদ সংখ্যা বলতে এই 80 ডিগ্রি মানে 80 মাইনাস 10 ডিভাইডেড বাই যে 80 মাইনাস মানে শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে ব্যবধান। ব্যবধান কত 10 20 মানে 10 10 করে আগাচ্ছে 10, এবং একটা প্লাস 1 দিয়ে দাও। তাহলে এখান থেকে তোমার আসতেছে হচ্ছে তোমার 70/10, তার মানে 7 প্লাস 1 ইকুয়াল টু কত 8। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 4। কীভাবে 4? কারণ আমার পদ সংখ্যা 8 বের হচ্ছে, তার মানে তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হয় 2 হয়। আর একটু মনে রাখো ভাইরা যে এই পদ সংখ্যাটা অবশ্যই জোর আসতে হবে। যদি বিজোড় আসে তাহলে কি ভাই হবে না? তার জন্য আমরা একটু পরে একটা অন্য এক্সাম্পলে যাচ্ছি। তার মানে আপাতত আমরা পদ সংখ্যা জোর দিয়ে করতেছি। তা পদ সংখ্যা জোর হলে তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আজীবন মিলে যাবে। এবার 2 নাম্বারটা একটু করে ফেলো ভাইরা নিজ দায়িত্বে, যে এখানে তোমার পদ সংখ্যা জোর আসবে, তুমি এখান থেকে ইজিলি সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা একটু 3 নাম্বারটা একটু ট্রাই করে দেখি তো যে 3 নাম্বারটা আমরা পারতেছি নাকি পারতেছি না। আচ্ছা, তো 3 নাম্বারটা যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে শেষ পদ হচ্ছে 177 মাইনাস প্রথম পদ হচ্ছে 3 ডিভাইড বাই ব্যবধান। ব্যবধানটা হচ্ছে আমাদের 9 থেকে 3 গেলে কত হয় 6 হয়, 6 বসায় দাও প্লাস 1। তাহলে এখন তুমি এটা একটু কষ্ট করে ক্যালকুলেশন করবা, 29 প্লাস 1 ইকুয়াল 30। তার মানে আমার পদ সংখ্যা বের হয়ে গেছে কত 30। এখন এই 30কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সারটা কত আসবে বলতো 15 আসবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত বলতো 15। অঙ্ক এখানে শেষ। তার মানে কথা হচ্ছে ভাইরা যে আমাদের পদ সংখ্যা যদি কখনো জোর থাকে তাহলে এইসব ত্রিকোণমিতিক কোণে সমান্তর ধারা নির্ণয় অঙ্কগুলো আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো। আমরা এবার আরেকটা এক্সাম্পলে চলে আসছি যেখানে আমাদের পদ সংখ্যা হবে কি বলতে বিজোড়। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে তুমি একটু গুনে দেখবা যে এখানে কয়টা পদ আছে, দেখবে এখানে 9টা পদ আছে। তো আমি একটা কাজ করব যে প্রথম 8টা পদ নিয়ে আমি কাজ করব, প্রথম 8টা পদ নিয়ে কাজ করব। আর কথা কেন আমি প্রথম 8টা পদ নিয়ে কাজ করব, কারণটা হচ্ছে যে আমি যদি এখানে সাইন স্কয়ার 80 ডিগ্রিকে যদি কনভার্ট করি তাহলে আমি সাইন স্কয়ার 80 ডিগ্রি মানে লিখতে পারবো আমি কজ স্কয়ার 10 ডিগ্রি, এটা আমি লিখতে পারবো। আবার সাইন স্কয়ার 70 ডিগ্রিকে আমি লিখতে পারবো কি জানো, যে কজ স্কয়ার 20 ডিগ্রি। তাহলে এই কজ স্কয়ার 10 ডিগ্রি আর এই সাইন স্কয়ার 10 ডিগ্রি যোগ করলে পাবো কত বলতো 1। তো যেহেতু আমার সাইন স্কয়ার 10 ডিগ্রির সাথে এটাকে আমি কজ স্কয়ার 10 ডিগ্রি যোগ করলে 1 পাচ্ছি, এই জন্য আমি পিছনের পদটাকে আপাতত বাদ দিচ্ছি। তাহলে আমার এখানে যে টোটাল যে 8টা পদ আছে এই 8টা পদকে আমি 2 দিয়ে ভাগ করলে আমি অ্যান্সার পাবো কত বলতো 4। তার মানে এই পাশে অ্যান্সার বের হয়ে গেছে। এবার আমার শেষে কত আছে বলতো সাইন স্কয়ার 90 ডিগ্রি। এখন সাইন স্কয়ার 90 মানে সাইন 90 ডিগ্রি মানে কত বলতো 1 হয়। তার মানে আমার এখান থেকে অ্যান্সার আসছে 4 আর এখান থেকে অ্যান্সার আসছে কত বলতো 1। তাহলে 4 + 1 মানে কত হয় বলতো 5 হয়।
আর একটু আগে আমি এখানে কেন ধাপ করে cos স্কয়ার 10 ডিগ্রি লিখছি তা কিন্তু তোমরা একটু আগে বুঝে এসেছো, সেটা আমি একটু আগে বুঝাই দিচ্ছি যে আমাদের sin 10 ডিগ্রি মানে হচ্ছে তোমার cos 80 ডিগ্রি, আবার sin 30 ডিগ্রি মান যা cos 60 ডিগ্রি মান কিন্তু কি বলতো সেম হয়ে থাকে। আমরা ত্রিকোণমিতিকের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্সের মধ্যে চলে এসেছি, যেটা আমাদের ক্লাস 9-10 থেকে আমাদেরকে অনেক বেশি জ্বালাতন করতো। কি জ্বালাতন করতো যে তোমাকে হুট করে তারা বলে দিল যে sin 31π/6 এটার মানটা কত হবে, তা আমাদের অনেক সময় কোনটা ভাঙাতে প্রবলেম হতো, এবং এরকম রেডিয়ান সংক্রান্ত অঙ্কগুলোতেও আমাদের প্রবলেম থাকতোই। তো আশা করি আমরা যদি এখন এই টপিকসটা খুব ভালো মতন করে বুঝি, তাহলে আমাদের ইন্টার লেভেলে যে কোনো ধরনের প্রশ্নে কোনো ধরনেরই সমস্যা হবে না। তো দেখো আমি এখানে টপিকসটার নাম দিয়েছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এবং আমাদের এই যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা কিভাবে মানটা খুব দ্রুত বের করতে পারি সেটা এখানে আলোচনা করা হচ্ছে। তো ত্রিকোণমিতিক অনুপাত এখানে যে কোনো একটা অনুপাত আসতে পারে, sin cos 10 এবং তাদের বিপরীত যে কোনো একটা অনুপাত আসবে। এখানে হচ্ছে n × π/2 ± θ। তো এটা আমরা সূত্র অনুযায়ী আগাবো, তাহলে আমাদের কাছে কোনো কঠিনই রাখবে না। এখন কথা হচ্ছে ভাই n মানে আপনি কি বুঝাচ্ছেন? n মানে হচ্ছে এখানে বোঝাচ্ছি যে n এর ভ্যালু এখানে তোমার 1 2 3 4 তুমি যে কোনো একটা নাম্বার নিবা, নেগেটিভ নাম্বার না অলওয়েজ পজিটিভ নাম্বারে নিবা। আর π/2 মানে আমরা সবাই জানি যে π/2 বলতে কিন্তু 90 ডিগ্রি বোঝায়, তার মানে π/2 থাকা যা কথা 90 ডিগ্রি থাকা কি বলতে একই কথা। এরপরে আমাদের এখানে একটা থেটা আছে, এই থেটা মানে কি বোঝায় মনে রাখবে ভাইরা, এই থেটাটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি, 90 ডিগ্রি থেকে যারা ছোট তাদেরকে আমরা বলে থাকি কি বলতে সূক্ষ্মকোণ। ওকে, এখন আমি এখানে তোমাকে বেশ কিছু ধাপ লিখে দিচ্ছি, যে এই ধাপগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। তো ধাপগুলো আসলে এখন বুঝা লাভ নেই, আমরা একটা অঙ্কের মাধ্যমে করলে আর বেশি ক্লিয়ার হবে। তাও আমি একটু বলতেছি যে এই n এর মানটা অনেক সময় জোড় হবে, আবার অনেক সময় কি বলতে বিজোড় হবে। তাহলে n যদি কখনো জোড় হয় তাহলে আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত মানে প্রশ্নে যদি তোমাকে সাইন দেওয়া থাকে অ্যান্সারটা সাইন দিয়ে আসবে, প্রশ্নে যদি তোমাকে 10 দেওয়া থাকে তাহলে অ্যান্সারে 10 দিয়ে আসবে, মানে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমাদের মেইন। আর যদি n = বিজোড় হয়, বিজোড় মানে কি 1 3 5 7 যদি হয়, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হবে, অর্থাৎ সাইন থাকলে আমাদের অ্যান্সারে আর সাইন থাকবে না, তাহলে অ্যান্সারে কি চলে যাবে, সাইন থাকলে হবে cos, আবার cos থাকলে হবে কি বলতে সাইন, টেন থেটা থাকলে হবে কি cot থেটা, বা cot থেটা থাকলে কি হবে টেন থেটা। একই রকম ভাবে প্রশ্নে যদি কখনো sec থেটা দেওয়া থাকে অনুপাতটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে cosec থেটা। আচ্ছা, 3 নাম্বারটা আরো বেশি ইম্পর্টেন্ট, চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। এখন চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বলতে কি বোঝায়, আমরা কিন্তু সবাই জানি যে প্রথম চতুর্ভাগে হচ্ছে সবাই পজিটিভ, 2 নম্বরে হচ্ছে আমাদের সাইন এবং সাইনের বিপরীত কোসেক, 3 নম্বর হচ্ছে টেন এবং কট, এবং 4 নম্বরে পজিটিভ হচ্ছে কজ এবং সেক। সেটার কথা বলা হচ্ছে এখানে যে চতুর্ভাগ অনুযায়ী তোমাকে চিহ্ন বসাতে হবে। যে আমি যদি তোমাকে যদি 10 হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ নাকি নেগেটিভ, তুমি অবশ্যই বলবে 10 হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কি বলতো নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা ছোট্ট একটা এক্সাম্পলে চলে আসি। আমি তোমাকে বললাম যে সাইন 1000 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রি এটার মানটা কত হবে, ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করলে কত হবে। তুমি এখন একটু চিন্তা করে দেখো যে সাইন 1000 ডিগ্রি এই কোণটাকে, এই যে বিশাল বড় একটা কোণ আছে, এই কোণটাকে তোমাকে একটু ভাঙতে হবে। এখন আমরা কিভাবে ভাঙতে পারি দেখো তো, যে আমরা এই ফর্মেট দিয়ে ভাঙবো, π/2 তো না, এখন যদি ডিগ্রি বলছো তুমি ডিগ্রি চিন্তা করো, 90 ডিগ্রি চিন্তা করো, তার মানে আমরা এইখানে অবশ্যই একটা 90 ডিগ্রি আগে লিখবো। কেন? কারণটা হচ্ছে যে আমার এখানে 90 ডিগ্রি হচ্ছে ফিক্স, বাট n আর থেটা মানটা চেঞ্জ হতে পারে, যে কোনো কিছু আসতে পারে। এখন মনে রাখবো ভাইয়ারা যে আমরা প্রতিটা অঙ্কে একই নিয়মে শিখবো, যে এখানে এমন একটা n এর মান দিব যেন গুণফলটা 1000 হয় বা 1000 খুব কাছাকাছি হয়, খুব কাছাকাছি হয়, তাহলে আমাদের সূক্ষ্মকোণ একদম পারফেক্টলি চলে আসবে। তাহলে আমি যদি এখন এখানে একটা 11 নিই, যদি আমি 11 নেই তাহলে আমি 11 দিয়ে যদি 90-কে গুণ করে দিই তাহলে আমার আসবে হচ্ছে তোমার কত 990। এই 990 হচ্ছে 1000-এর খুব কাছাকাছি। তো আমি এখানে 11 × 90 ডিগ্রি লিখলাম। এখন তার সাথে কত যোগ বা বিয়োগ করলে 1000 সম্ভব? অবশ্যই তোমরা বলো ভাই আপনি এখানে 10 ডিগ্রি লিখেন। তাহলে এখন তুমি একটু চিন্তা করে দেখো তো যে এইটা জিনিসটা পুরোপুরি এই ফর্মুলার সাথে মিলে গেছে কিনা, মিলে গেছে। ওকে, গুড। তাহলে পরবর্তী লাইনে আমরা এখন কি বলতে পারি দেখো, যে পরবর্তী লাইনে বলা যায় হচ্ছে এটাই হচ্ছে আমার মেইন লাইন, আসলে এটাই আমার মেইন, এই জন্য আমি এটা একটু এই পাশে লিখি। এই লাইনটা আমার যারা যারা বুঝতে পারবে তারা সবাই মোটামুটি এই টাইপের অঙ্ক পারবা। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে n এর মানটা জোড় নাকি বিজোড়। n এর মানটা হচ্ছে বিজোড়, তার মানে আমার সাইন এখন আর এখানে সাইন হবে না, সাইন হয়ে যাবে হচ্ছে কজ। কেন? কারণ আমরা শিখছি n এর মান বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে দিলাম। এখন মনে রাখবে ভাইয়ারা যে কজের সাথে তো একটা কোণ থাকতেই হবে, তাই না?
কজের সাথে আমরা অলওয়েজ বা আমাদের ত্রিকোণমিতি অনুপাতের সাথে আমরা অলওয়েজ একটা সূক্ষ্মকোণ রাখবো। সেই সূক্ষ্মকোণ আমরা কই পাবো? এই দেখো আমার অলরেডি সূক্ষ্মকোণটা বের হয়ে আছে। বা যদি তোমরা মনে করো যে বললে ভাই আমি এখানে 10 নিব বা আমি এখানে আপনার অন্য কিছু নিব, তখন দেখতা যে এই কোণটা স্থূলকোণ হয়ে যেত। তো আমাদের জন্য টার্গেট থাকবে হচ্ছে এমন কাছাকাছি একটা মান নিব যেন এখানে আজীবন সূক্ষ্মকোণে আসে, আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আমি এখানে ডিরেক্ট সূক্ষ্মকোণটাকে বসাই দিলাম। এন এর মানটা বিজয়ের কারণে সাইন হয়ে গেছে কজ, এবং সূক্ষ্মকোণটাকে ডিরেক্ট এখানে বসাই দিলা। এমন তুমি বললা যে ভাই এটাই তো অ্যান্সার, এটা অ্যান্সার ঠিক আছে, কিন্তু ভাইয়ারা এই যে একটা লাস্ট ধাপ ছিল যে চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে, এইটার কাজ তোমাকে করতে হবে। এই কাজটা অনেকে করতে ভুল করো। তো চলো আমরা সেটা একটু দেখে নিই যে আমরা কিভাবে চতুর্ভাগ অনুযায়ী চিহ্নটা বসাবো। ওকে, চতুর্ভাগ এটা আট করলাম। এই লাইন থেকে তোমাকে চিন্তা করতে হবে যে এই লাইন থেকে তোমাকে চিহ্নটা আনতে হবে। এই লাইন থেকে আমি এখানে আসছি, আবার এই লাইন থেকে আমাকে চিহ্ন আনতে হবে যে প্লাস নাকি মাইনাস। তাহলে একটু দেখি কি হয়। তোমাকে 11 বার ঘুরতে বলছে, 11 বার উপর দিক দিয়ে নাকি নিচ দিক দিয়ে। তুমি অলওয়েজ উপর দিক দিয়ে ঘুরবা, প্লাস থাকো এখানে বা মাইনাস থাকো, তুমি উপর দিক দিয়ে ঘুরবা। পরে মাইনাস থাকলে এখানে চিহ্নটা বসে যাবে, ওটা আমি পরে করাচ্ছি। তো যেহেতু আমার সাইনের আগে প্লাস আছে, তারপরে আমি উপর দিক দিয়ে ঘুরতে থাকবো। তাহলে উপর দিক দিয়ে আমি কতবার ঘুরবো? 11 বার। এভাবে ঘুরতে 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 আমি 11 বার ঘুরলাম, এই যে 11 হয়ে গেছে আমার। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে আরও প্লাস 10 ডিগ্রি মানে আরেকটু সামনের দিকে আগাতে হবে। তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। আরেকটু সামনের দিকে আগানোর পরে তুমি এইখানে পাচ্ছ ত্রিকোণমিতিক অনুপাতটা। তাহলে এখন তুমি আমাকে বলো যে অ্যাকচুয়ালি এটা কয় নাম্বার চতুর্ভাগ? 4 নাম্বার। এই 4 নাম্বার চতুর্ভাগে সাইন প্লাস নাকি মাইনাস? মাইনাস। তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে দাও। কিন্তু ভাইরা জানো যে এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এইভাবে সবাই চিন্তা করে যে আমি তো 4 নাম্বার চতুর্ভাগে আসলাম কিভাবে, যে 11 বার ঘুরলাম তারপর একটু সামনে আগালাম। এই চতুর্ভাগে কজের মানটা তো প্লাস, তার মানে সবাই এখানে প্লাস বসায় দেয়। কিন্তু ভাইরা মনে রাখবা যে এই চিহ্নটা তোমাকে প্রশ্নের মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এটার দিকে নজর রাখতে হবে। প্রশ্নের মধ্যে সাইন দেওয়া আছে, তার মানে সাইন হচ্ছে এখানে প্লাস নাকি মাইনাস? মাইনাস। তার মানে তোমাকে এখানে মাইনাস বলতে হবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি কিভাবে বের করছি। এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি কখনো মাইনাস থাকে তখন আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, মাইনাস থাকলে আসলে তেমন আমি কিছুই করতাম না। ধরে নাও যে আমাকে এখানে তারা একটা মাইনাস দিয়ে দিচ্ছে, আমিও মাইনাসটা গ্রহণ করে নিলাম। তো এই মাইনাসে তোমরা জানো যে সামনে চলে আসবে, তো মাইনাসটাকে আমি সামনে দিয়ে দিলাম, কারণ সাইন মাইনাস থেটা মানে হচ্ছে কি বলতো? মাইনাস সাইন থেটা। তো এই মাইনাস আছে, আমি এটা দেখবোই না, আমি চোখেই দেখা পাইনি যে মাইনাস আছে। আমি আরো কি করছি জানো? আমি এই মাইনাসটাকে বলছি দূর, এটা কি দরকার, কাটে দিলাম। তাহলে কাটে দেওয়ার পর কে থাকলো? সাইন 11 × 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এটার মানটা কত? এটার মানটা এই যে মাইনাস কস 10 ডিগ্রি। কিন্তু আমি যাকে অ্যাভয়েড করে আসছিলাম তাকে এখন আমি সুন্দর করে বলবো যে ভাইয়া তুমি মন খারাপ করিও না, তোমাকে আমি বসাচ্ছি, দাঁড়াও। এই কাজটা কমপ্লিট করার পরে আমি এখন এক্সট্রা এই মাইনাসটা এখানে বসায় দিলাম। তার মানে আমার এই অ্যান্সারটুকু বের করার জন্য এটা কোনো প্রভাবে আমি পড়তে দেই নাই। ওকে, তাহলে পরবর্তী লাইন হচ্ছে কস 10 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো যে মাইনাস থাকুক বা প্লাস থাকুক আমরা অলওয়েজ উপর দিক দিয়ে চিন্তা করব। মাইনাস থাকলে পরের লাইনে শেষের লাইনে গিয়ে আমরা এটাকে গুণ করে দিব ওই চিহ্নের সাথে। এখন আমরা দেখব যে এখান থেকে বিভিন্ন ভার্সিটিতে আসলে কীরকম টাইপের অঙ্ক আসছিল, কঠিন নাকি সহজ। আসলে ভাই এখান থেকে আসলে কোনো কঠিন অঙ্ক আসে নাই, বাট এখান থেকে জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন ভার্সিটিতে মাঝে মধ্যে এমসিকিউ আসছে। যেমন আমি জাহাঙ্গীরনগরের একটা এমসিকিউ তোমাকে দেখাচ্ছি। তারা দিছিল সাইন 2040 ডিগ্রি, এটা দিছিল। তো এটা ভয় পাওয়ার মতো আসলে কিছুই না। তুমি দেখো যেখানে তোমাকে সাইন 2040 ডিগ্রি দিছে, তো তুমি অবশ্যই চেষ্টা করবা যে এন এর এমন একটা মান নিতে, এন এর এমন একটা মান নিবা যেন 2040 ডিগ্রি খুব কাছাকাছি চলে আসে। ওকে, তো আমি যদি এখানে এখন 23 চিন্তা করি, যে 23 সাথে যদি আমি 90 গুণ করে দিই তাহলে আমার কত আসতেছে? তাহলে আমার আসতেছে হচ্ছে 2070 ডিগ্রি। দেখো 2070 ডিগ্রি আসতেছে। তাহলে এই 2070 ডিগ্রি কিন্তু অবশ্যই 2040-এ খুবই খুবই কাছাকাছি। তাহলে আমি এখানে অবশ্যই 23 নিচ্ছি। তাহলে 270 ডিগ্রি আসতে আমার তুমি কি বেশি নিয়ে ফেলছো? তাহলে এই বেশি নিয়ে ফেলছো, কত বেশি নিচ্ছ? 30, তার মানে -30 ডিগ্রি। তো আশা করি বুঝতে পারছো যে আমি এখানে কীভাবে কাজটা করছি। ওকে, এখন দেখো যে পরবর্তী লাইনে গিয়ে বলবা যে 23 হচ্ছে এন এর মানটা হচ্ছে বিজোড়, তার মানে সাইন হয়ে যাবে কজ, এবং সূক্ষ্মকোণটা দেখে দেখে বসাই দিবা, প্লাস নাকি মাইনাস এটার দিকে আবার নজর দিও না। ওকে, বললা যে ভাই এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। কিন্তু ভাইয়ারা তোমাকে অবশ্যই কি করতে হবে জানো? তোমাকে অবশ্যই চিহ্নটা বসাতে হবে যে প্লাস হবে নাকি মাইনাস হবে। তাহলে আসলে আমরা দেখি প্লাস হবে নাকি মাইনাস হবে। তো এই লাইন থেকে আমাদের চিহ্নটা আসবে। তো তোমাকে 23 বার ঘুরতে বলা হয়েছে। এখন তুমি মনে করো ঘুরতে আসো 23 বার, জিনিসটা একটু বিরক্তিকর। মনে রাখবে ভাইরা যে এখানে তোমাকে যত সংখ্যা দিতে পারে, যত সংখ্যায় হোক না কেন, তাকে তুমি অলওয়েজ 4 দ্বারা ভাগ করবা। যেমন এখানে তোমার 23 আছে, এখানে আমি 4 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগশেষটা কত থাকবে বলো তো?
3 থাকবে, তাহলে তুমি 3 বার ঘুরবা জাস্ট। তুমি 3 বার ঘুরলে তোমার 23 বার ঘোরা হয়ে গেছে, বুঝতে পারছো? তার মানে যদি তোমার এখানে কোনো 50 থাকতো, তুমি কি 50 বার ঘুরবা? 50 বার ঘুরতে ঘুরতে দেখবা তোমার টাইম চলে গেছে। তখন তুমি কি করবে, এটাকে 4 দিয়ে ভাগ করবা। 50-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ 2, ঠিক আছে? 4 বার 48, তারপর ভাগশেষ 2, তখন তুমি 2 বার ঘুরবা জাস্ট। এখানে ঘুরলে, এখানে আসলে হয়ে যাবে তোমার 50 বার ঘোরা। ওকে, তার মানে আমি এখানে জাস্ট 3 বার ঘুরলাম। কি ভাই, 4 দ্বারা ভাগ করলে 4 5 20, ভাগশেষ হচ্ছে 3, তার মানে আমি 3 বার ঘুরলাম। এখন তোমাকে -30 ডিগ্রি মানে কি ব্যাক করতে হবে। ব্যাক করো, ব্যাক করলে এখানে আসবে তুমি। আচ্ছা, ব্যাক করলাম আমি, ব্যাক করে এখানে আসলো। তাহলে এই জায়গাটাতে তোমার সাইন, নট কস। সাইন এই জায়গাতে প্লাস নাকি মাইনাস? মাইনাস, এই যে মাইনাস। কিন্তু ভাই এটা হচ্ছে cos 30 ডিগ্রি মান, তো আমাদের মুখস্থ থাকার কথা সবারই। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এবং জানো তোমরা যে এই মাইনাস এখানে ডিরেক্ট বসে গেছে। তাহলে আমি আশা রাখতে পারি যে এরকম ডিগ্রি টাইপের যদি কোনো অঙ্ক আসে, তোমরা কখনই ভুল করবা না। এবং এখান থেকে আমি লাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যেটা জাহাঙ্গীরনগরে আসছিল। সেটা হচ্ছে তোমার যে 10 -945 ডিগ্রি। তো আমি আশা রাখতে পারি যে এটা তোমরা নিজেরা বাসা থেকে করতে পারবো অবশ্যই, বাট তোমরা অবশ্যই মাইনাসটাকে বাইরে আগে বের করে নিবা। এখন তোমরা এই 945টাকে নিজের থেকে বাসা করবা, করার পর তোমরা দেখবা যে তোমাদের অ্যান্সারটা কত আসতেছে। বাট আমি তোমাকে বলে দিচ্ছি যে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে -1। তোমরা সেটা অবশ্যই করে অ্যান্সারটি মিলিয়ে নিবা। তো যাই হোক, আমরা মোটামুটি এখন ডিগ্রি সংক্রান্ত যে কোনো অঙ্ক অবশ্যই পারবো, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের রেডিয়ান কোণগুলোকে আমরা কিভাবে ভাঙাবো। যদিও রেডিয়ান কোণ পরীক্ষাতে খুব একটা বেশি আসে না, তাও আমি চাচ্ছি যে তোমার যেন এখানে কোনো লেকিংস না থাকে, এই জন্য আমি রেডিয়ান কোণগুলোকে তোমাকে ভাঙানো শিখিয়ে দিচ্ছি। তোমাকে বলা হলো যে সাইন 31π ডিভাইড বাই হচ্ছে 6, এই কোণটাকে ভাঙাইতে হবে। এটা কোণের মানটা কত হবে? তো তখন তোমার অনেক সময় ঝামেলা হয় কি, এই যে বিশাল বড় যে কোণটা, সেটা ভাঙতে তোমার প্রবলেম হয়ে যায়। তো আসলে ভাই এটা ভাঙার কোনো ব্যাপারই নেই কোণগুলো ভাঙানো। তুমি খালি মনে রাখবা যে তোমাকে যদি এরকম কোনো রেডিয়ান টাইপের অঙ্ক ভগ্নাংশ আকারে দিয়ে থাকে, তো হরে যে আছে, এই হরের নামতা পড়বা, হরের নামতা পড়বো। তো আশা করি তোমরা সবাই নামতা পড়তে পারো, তা আমিও নামতা পড়তে পারি। তাহলে আমি এখন হরের নামতা পড়া শুরু করলাম। 6 একে 6, 6 দুগুণে 12, পড়তে বললাম 6 5 30, 6 6 36। তো এই যে আমি যখন পড়তেছি, তখন আমি একটা 6 5 30, 6 6 36 পাচ্ছি। তো আমি এই যে 6 5 30 বললাম, এই যে গুণিতকটা পাচ্ছি 30 36, অর্থাৎ তুমি গুণিতক পাচ্ছ হচ্ছে 6 12 18 24 30 36, নামতা পড়ে তুমি এগুলো পাচ্ছ। এখন এগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি কোন গুণিতকটা হচ্ছে 31-এর খুব কাছাকাছি। তুমি কি লক্ষ্য করো যে 31-এর খুব কাছে, খুব বলছি 30 হচ্ছে কাছাকাছি। তাহলে তুমি বলবা যে এটাকে আমি ভাঙবো হচ্ছে 30π প্লাস হচ্ছে পাই ডিভাইড বাই হচ্ছে 6, কারণ 30 আর একে যোগ করলে কত হয়? 31 হয়। তোমার মধ্যে প্রশ্ন হইতে পারে, ভাইয়া যেখানে 33 থাকতো, তাহলে 33-তে হচ্ছে 30 আর 36-এর মাঝামাঝি, তখন তুমি যে কোনো একটা কেন, সমস্যা নেই। বাট অনেকে আবার প্রশ্ন, ভাই আমি 36 দিলে কি মিলবে না? মিলবে, অবশ্যই মিলবে। বাট আমি চাচ্ছি কি এই কোণটা একদম ক্ষুদ্রতর অবস্থায় আসুক। পরবর্তী লাইনে গিয়ে তোমরা এটাকে সেপারেট করে দিবা। তাই এটাকে সেপারেট করলে কত হয় দেখো, যে 30π/6, 30π/6 মানে হচ্ছে কত? 5π প্লাস হচ্ছে কি π/6। ওকে, এখান থেকে অ্যান্সারটা বের করা যায়, বাট আমি চাচ্ছি কি এই ফর্মেটে নিয়ে আসতে। তাহলে সাইন 10 × π/2 প্লাস π/6, এই লাইনটা আবার কেমনে আইলো? মনে রাখবে যে আমাদের এখানে যদি পাই থাকে, মানে পাইটাকে তোমরা কীভাবে লিখতে পারবো? অত 2 × π/2 আকারে লিখতে পারো না? কাটাকাটি করলে তো সেম জিনিসটা আসতেছে। তার মানে এখানে 5টা পাই মানে কয়টা π/2 আছে? 10টা, মানে 10 × π/2 আকারে আছে। ওকে, তাহলে এখন বলো তো ভাইরা, এন এর মানটা কি জোড় নাকি বিজোড়? জোড়। তাহলে সাইন থেকে যাবে, এবং সূক্ষ্মকোণটা ডিরেক্ট বসে যাবে π/6। এবং তারপর বলো ভাই এটাই অ্যান্সার। কিন্তু আমি কি বলছি, তোমার একটা চিহ্ন লাগবে। আসো চিহ্ন খুঁজে বেড়াই, যে চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস। তোমাকে এখান থেকে চিহ্ন আনতে হবে, 10 বার ঘুরতে হবে। 10 বার মানে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2, তার মানে তুমি 2 বার ঘুরলা, একদম স্মার্ট ওয়ে। প্লাস π/6, π/6 মানে কি একটু সামনে আগাবা। এখন এই জায়গাতে সাইনের মান প্লাস নাকি মাইনাস? মাইনাস। তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার π/6 বলতে হলো 30 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। তাহলে তোমার সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তার মানে হচ্ছে -1/2 হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে তোমাদের যদি আমি কখনো এখন এরকম অঙ্ক দেই, তোমরা অবশ্যই পারবা। আমি যদি তোমাকে বলি হচ্ছে যে 10 23π ডিভাইড বাই হচ্ছে হলো 8, তো আশা করি তোমরা এটা অঙ্ক অবশ্যই করতে পারবা। কীভাবে করতে পারবা আমি জাস্ট আবারও 2 লাইন বলতেছি, যে আমরা 8-এর নামতা পড়বো। তো 8-এর নামতা পড়ে আমরা 3 আসতে 24 বললাম, তাই না? তার মানে 24π - π ডিভাইড বাই হচ্ছে কত? 8, জাস্ট নামতা পড়লাম। তাহলে আমাদের আসলে কোণ ভাঙানোটা একদম পানির মতোই মনে হবে।
তাহলে হচ্ছে 10 3 পাই মাইনাস হচ্ছে পাই বাই 8। তো এরপর তোমরা বলবা যে ভাইয়া আপনি লেখেন হচ্ছে 10 6 ইন্টু হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 8। তো আশা করি বাকিটুকু তোমরা নিজের থেকে করতে পারবা। এটা কিন্তু আবার DU লেখেন, এটা লিখছি ডু, মানে নিজে করো। তো যাই হোক, আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত আমাদের এটা ডিগ্রিতে দেওয়া থাক বা রেডিয়ানে দেওয়া থাক, আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। আমরা একটু আগে যে মান নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো করে এলাম, অর্থাৎ আমাদের হর বড় হলে কি হবে বা আমাদের লব বড় হলে কি হবে, এই যে আমরা টেকনিকগুলো শিখে এসেছি, সেই টেকনিকগুলোর মাধ্যমে আমরা এই অঙ্কগুলো এখন করে ফেলবো। এখন চলো বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করবো সেগুলো একটু দেখে আসি। আর মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আমাদের ক্লাস 9-10-এ থাকা ম্যাথ, এবং এই ম্যাথগুলো কিন্তু আমাদের বোর্ডে বিভিন্নবার বোর্ডে কিন্তু এসেছিল। তো আমি এখানে দুটো ম্যাথ তুলে নিয়েছি, বইয়ের মধ্যে তুমি আরো 2-1টি ম্যাথ পেতে পারো, সবগুলোই হচ্ছে একই নিয়মে, কিন্তু আমি তার মধ্যে একটি ম্যাথ জাস্ট করে দিব, আর বাকিটা তুমি নিজে থেকে করে নিবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডের বইয়ের মধ্যে আছে। তাই চলো বন্ধুরা, আমরা আমাদের আগের থিওরি অনুযায়ী এই বড় বড় ম্যাথগুলোকে কিভাবে সলভ করবো সেটা একটু দেখে আসি। তো প্রথমেই হচ্ছে যে আমাকে দেওয়া আছে cos স্কয়ার পাই বাই 8। এখন কথা হচ্ছে ভাই, আপনি শিখিয়েছিলেন যে হর যদি বড় হয় আর লব যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, হরকে অর্ধেক করে দিব। তো হরকে অর্ধেক করে দিতে আমরা অ্যাকচুয়ালি এখানে কোনো লাভ হচ্ছে না, তাই না? তাহলে ভাইয়া এত কাহিনী করার দরকার নেই, আমি এখানে যা আছে তাই লিখে রাখলাম। ঠিক আছে ভাইয়া, যা আছে তাই লিখে রাখলাম। তার মানে এই পাই বাই 8 হচ্ছে আমার একটা সূক্ষ্মকোণ। তা আমার টার্গেট থাকবে কি জানো, যে এই যে ম্যাথটা দেওয়া আছে, এখানে 4টা যে পদ আছে, এই 4টা পদের মধ্যে এদের যে সূক্ষ্মকোণগুলো বের হবে, এই সূক্ষ্মকোণগুলোকে জোড়ায় রাখা। ভাই জোড়াকে রাখা মানে হচ্ছে ভাইয়া যে তোমার থিটার মানটা যা থাকবে অন্য আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে থিটার মানটা যেন একই রকম থাকে, তাহলে আমাদের অঙ্কটা অনেক বেশি সহজ হয়ে যাবে। অথবা তোমার 4টা ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণটা আমরা সেম করার চেষ্টা করবো। এতে লাভ কি সেটা আমরা সবার লাস্টে গিয়ে বুঝতে পারবো। বাট আমাদের সূক্ষ্মকোণটা যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, তখন আমাদের খুব ঝামেলা হয়ে যাবে। আমাদের টার্গেট থাকবে হচ্ছে সূক্ষ্মকোণটাকে একই রকম করে ফেলা। ওকে, তার মানে আমি যদি চিন্তা করি আমার সূক্ষ্মকোণ হচ্ছে পাই বাই 8, তাহলে আমার টার্গেট থাকবে এই তিনটারে পাই বাই 8 বানানো যায় কিনা। যদি সম্ভব না হয় তাহলে চেষ্টা করবো জোড়ায় এই সূক্ষ্মকোণগুলোকে ঠিক রাখা। ওকে, এরপরে হচ্ছে cos স্কয়ার 3 পাই বাই 8। তাহলে এটা কিভাবে ভাঙাবো ভাইয়া? হর যেহেতু বড় আছে, আপনি বলছিলেন হরটাকে অর্ধেক করে দিব, হরকে অর্ধেক করলে কত 4 হয়। তার মানে অ্যাকচুয়ালি যে 4 পাই মাইনাস পাই, তার মানে 4 থেকে 1 গেলে হয় 3। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন তুমি যদি নর্মালি চিন্তা করতে পারো, তার মানে আমার সূক্ষ্মকোণ কিন্তু পাই বাই 8 কিন্তু বের হয়ে গেছে, যদি আমি থেকে সেপারেট করে ফেলি। ওকে, এরপর হচ্ছে cos স্কয়ার 5 পাই বাই 8। তার মানে আমি একেও যদি অর্ধেক করে দিই, তার মানে আমার হচ্ছে 4 পাই প্লাস হচ্ছে পাই। তার মানে ভাই এখানেও কিন্তু সূক্ষ্মকোণ পাই বাই 8, তার মানে এটাকে আমাকে পাই বাই 8 বানাইতেই হবে এখন। না বানাইলে কি হবে? না বানাইলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে করতে পারি হচ্ছে যে 8কে অর্ধেক করে দিলে 4, তার মানে 4 পাই প্লাস 3 পাই। তাহলে ভাই আমার সূক্ষ্মকোণ কি মিললো? 3 পাই বাই 8 মিলে নাই। তাহলে আমি এখানে এখন ওই অর্ধেক না করে আমি এখানে নামতা বলবো যে 8 একে 8। ওকে, 8 একে 8। তাহলে দেখো যে আমি যদি নামতাটা পড়ি, তাহলে কিন্তু আমার এখানে সূক্ষ্মকোণটা পাই বাই 8 চলে এসেছে। ওকে, তাহলে আমি এখন আমার পরবর্তীতে চলে আসি। পাই বাই 8 প্লাস হচ্ছে, আমি এখানে একবারে করার চেষ্টা করবো, আশা করি তোমরা বুঝতে পারবে। এটা সেটাকে সেপারেট করলে পাই বাই 2, তার মানে 1 ইন্টু পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 1 ইন্টু পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 8। অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে বলতো, 4 পাই বাই 8 মানে পাই বাই 2, আমি 1টা আমার নিজের সুবিধার জন্য দিচ্ছি, যেন আমার ভুল না হয়। এখানে হচ্ছে তোমার দেখো 8 কাটাকাটি, ঠিক আছে। এবার যদি চিন্তা করো, তাহলে তোমার পাই বাই পাই থাকতেছে অনলি। আর পাই মানে কি বলতো? পাই মানে হচ্ছে ভাইয়া 2 ইন্টু পাই বাই 2, একবারে লেখার চেষ্টা করতে হবে। পাই মানে কি? পাই মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 2, কাটাকাটি করলে আবার পাই চলে আসতেছে। ওকে, তাহলে আমি মোটামুটি এতটুকু জিনিস শিখেছি, তোমরা জিনিসটাকে সেপারেট করার পরে বুঝতে পারছো যে আমি এর আগে তোমাকে বুঝিয়ে এসেছিলাম। ওকে, তাহলে এখন চলো আমরা জিনিসটা খুব দ্রুত করার চেষ্টা করি। এখানে একটা মজার কথা বলে দিই। সেই মজার কথাটা কি, যে নেগেটিভের উপরে যদি কোনো স্কোয়ার থাকে, এটা আজীবন পজিটিভ হবে, এটা কখনো নেগেটিভ হবে না। তাহলে ভাই এটা কথা কেন বললেন? কারণটা ভাই এখানে যদি স্কোয়ার আছে এই টাইপের অঙ্কগুলোতে, তারপরে তোমাকে মনে রাখতে হবে যে এগুলোতে আমাকে চিহ্ন নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। কেন ঝামেলা করতে হবে না? কারণ চিহ্ন যদি নেগেটিভও চলে আসে, তার উপর স্কোয়ার থাকার কারণে এটা কিন্তু পজিটিভ হয়ে গেছে। তার মানে এই টাইপের ম্যাথ করার জন্য এটা আমাদের একটা অনেক বড় প্লাস পয়েন্ট, যে আমাকে কখনো চিহ্ন নিয়ে চিন্তা করতে হয় না। তো যাই হোক, আমি এখানে চিহ্ন নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমি এখানে জাস্ট খালি তোমার ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা একটু দেখাচ্ছি। তো এখানে 1 হওয়ার কারণে cos স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার, আর পাই বাই 8 ডিরেক্ট বসে যাবে। ভাই প্লাস না মাইনাস? নো নিড। এরপরে cos স্কয়ার থেকে হয়ে যাবে sin স্কয়ার, সূক্ষ্মকোণটা ডিরেক্ট বসে যাবে। এরপর তোমার cos স্কয়ার থেকে যাবে, যেহেতু আমার n এর মানটা জোড়,
আর পাই বাই 8 বসে গেল। এখন তুমি একটু নর্মালি চিন্তা করো যে আমার এটা মানে হচ্ছে কত 1, আবার এটা মানে হচ্ছে কত বলতো 1, 1 + 1 = 2। তার মানে আমরা একটু আগে যে টেকনিকগুলো শিখে এসেছি সেই টেকনিকগুলো কিন্তু আমাদের এই বিশাল বড় বড় ম্যাথ করাতে কিন্তু অনেক অনেক বেশি হেল্প করেছে। তো আমি আশা রাখতে পারি যে আমাদের যে 2 নাম্বার ম্যাথটা আছে বা বইয়ের মধ্যে তোমরা যদি আরো যদি কোনো বোর্ডের অঙ্ক খুঁজে পাও তাহলে সেই ম্যাথগুলো কিন্তু তোমরা ইজিলি খুব সহজে কিন্তু সমাধান করে ফেলতে পারো।